আমি আপনাকে পছন্দ করি মেহিনুর। আদ্রিয়ান যখন বুঝতে পারে যে সে কত বড় ভুলটাই না করেছে, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেদিন মেহিনুরের সামনে মোটা ফ্রেমের চশমা পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আদ্রিয়ান, আর মেহিনুর আদ্রিয়ানকে বলেছিল, সরি, বাহ্যিক সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আর তাছাড়া তুমি অনেক ছোট। আদ্রিয়ান অবাক হওয়ার শীর্ষতম স্থানে পৌঁছে যায়। মেহিনুরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল আদ্রিয়ান সেদিন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আদ্রিয়ানের। বারবার শুধু একটা কথাই ভাবছিল। ছোট? আদ্রিয়ানের হাইট ছিল তখন 5 ফুট 5, আর মেহিনুরের হাইট ছিল 5 ফুট 6। তাছাড়া আদ্রিয়ানের গঠন ছিল পাতলা, একদম বাচ্চাদের মতো। আদ্রিয়ান জানতো মেহিনুর তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু আদ্রিয়ানকে কোন দিক দিয়ে ছোট লাগে? আদ্রিয়ান আবেগের বশে তার ফিলিংসের কথা বলে দিয়েছিল মেহিনুরকে। ওয়েট, আরেকটা কারণ হচ্ছে আদ্রিয়ান ভেবেছিল গ্র্যাজুয়েশন শেষে মেহিনুর হয়তো আদ্রিয়ানকে আর মনে রাখবে না। আদ্রিয়ানের প্রথম ভালোবাসা আর পূর্ণতা পেল না। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আদ্রিয়ানের লাইফ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আদ্রিয়ানের শরীরেরও অনেক পরিবর্তন হয়েছে। আদ্রিয়ানের উচ্চতা বেড়েছে। কয়েক বছরের ব্যবধানে আদ্রিয়ানের উচ্চতা হয় প্রায় 6 ফিট। নিজের শরীরের খেয়াল রাখার জন্য জিম করা শুরু করে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান খেয়াল করে কয়েক বছরের মধ্যেই যেখানেই যায় আর চোখে মানুষ তাকেই দেখে, তার সৌন্দর্যের প্রশংসা করে। আদ্রিয়ানের নতুন ফ্রেন্ডরা ভেবেছে আদ্রিয়ান হয়তো আগেও অনেক পপুলার ছিল। তাদের আগের কথা বললে কেউ বিশ্বাসই করতো না। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করে আদ্রিয়ান। মেহনুরকে ভোলা আদ্রিয়ানের কাছে অসম্ভব। একদিন আনএক্সপেক্টেডলি ট্রেনে তাদের দেখা হয়ে যায়। আদ্রিয়ানের মনে হয়নি মেহনুর তাকে চিনতে পেরেছে। পরে অফিসে গিয়ে যখন আদ্রিয়ান মেহনুরকে দেখে, তখন আদ্রিয়ান মনে মনে অনেক খুশি হয়। মেহনুরেরও মনের কথা মুখে ফুটে উঠেছে। আদ্রিয়ান বুঝলো যে মেহনুর তাকে পছন্দ করে। মেহনুর কোনো কাজ গুছিয়ে করতে পারতো না, প্রচুর ভুল করত। যেভাবে মেহনুর আদ্রিয়ানকে লুকিয়ে লুকিয়ে দেখতো, আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকতো, লজ্জায় লাল টমেটো হয়ে যেত। ব্যাপারটা আদ্রিয়ানের কাছে খুব কিউট লাগতো, কিন্তু আবার ফানিও লাগতো। ফ্ল্যাশব্যাক এন্ড। আপনার কি মনে পড়েছে আমাকে, মিস মেহিনুর? আমরা একই স্কুলে পড়তাম। ট্রেন স্টেশনে প্রবেশ করার পরপরই মেহিনুরের নজর পড়ে একটা সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষের ওপর। লজ্জাশরমের মাথা খেয়ে কিছুক্ষণ আর চোখে লোকটাকে দেখার পর মেহিনুর খুবই নির্লজ্জ ধরনের মেয়ে। হ্যাঁ, তার ব্যক্তিত্ব দেখে তাকে নির্লজ্জ বলাই চলে। কোনো ছেলেকে ভালো লাগলে তার সাথে আগেই বিয়ের কথা বলা মেহিনুরের একটা স্বভাবে পরিণত হয়েছে। তবে এই মুহূর্তে সে একটা রিলেশনশিপে আছে, যেটা থেকে সে বের হতে চায়। বর্তমানে রিলেশনশিপ থেকে বের হওয়ার আগে অন্তত কোনো ছেলেকে অ্যাপ্রোচ করা মেহিনুরের কাছে ঠকানো মনে হয়। তাই শত ভালো লাগার পরেও মেহিনুর ওই ছেলেটাকে অ্যাপ্রোচ করে না। ছেলেটা তার পাশেই দাঁড়িয়ে ছিল। দরজা খোলার পরপরই এক নজর তার দিকে তাকেই বের হয়ে যায়। এই এক নজর তাকাতেই তার গাল দুটো আরক্ত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়। মাত্র অফিসে এসে চেয়ার টেনে বসেছে মেহিনুর। তার মাথায় শুধু ট্রেনে থাকা সুদর্শন পুরুষটার কথাই ঘুরছে। লোকটার চোখগুলো আসলেই অনেক সুন্দর ছিল। মেহিনুরের ভাবনার ফোড়ন পড়ে তার অফিসের কলিগ মাইশার ডাকে। মাইশা কফির কাপ এগিয়ে দিয়ে বলল, আরে মেহনুর, গুড মর্নিং। একা একা বসে আছো যে, কি ভাবছো হ্যাঁ? মেহনুর চমকে উঠে আমতা আমতা করে বলল। না, তেমন কিছু না। মাইশা কফির কাপটা মেহনুরের টেবিলের উপর রাখে। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন পার্সোনাল নোটিশটা দেখেছো? পার্সোনাল নোটিশ? হ্যাঁ, নোটিশটা তো তোমাদের টিমেরই জন্য ছিল। ও তাই? আসলে আমি খেয়াল করিনি। তোমাদের টিমে নতুন লিডার জয়েন হয়েছে। শুনেছি উনি নাকি তোমার বয়সী। আই এম শিওর উনি একজন দক্ষ হবেন। কিন্তু ওনার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে উনি আমাদেরকে দিয়ে অনেক কাজ করাবেন। মেহিনুর এই কোম্পানিতে জয়েন হয়েছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এই প্রথম তাদের টিমের লিডার চেঞ্জ হয়েছে। কলিগদের কথা শুনে মনে হচ্ছে যে আসলেই তাদের অনেক কাজ করতে হবে এই লোকটির আন্ডারে। এত অল্প বয়সে সে টিম লিডার হয়ে গেছে, তার উপর অনেক ট্যালেন্টেড। এটা ভেবেই তো মাইশার সাথে একমত হয়ে মাথা নাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ মেহিনুরের ফোন বেজে ওঠে। মাইশাও তার পাশে থাকা তুলি দুজনেই তার ফোনের দিকে তাকায়। মেহিনুর তাদের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে বলে। আমি একটু আসছি। মেহিনুর ওখান থেকে প্রস্থান করার পরপরই তুলি মাইশার কানে ফিসফিস করে বলল, কি মনে হয় ওর বয়ফ্রেন্ড ফোন করেছে? হুম। তাদের ভাবনায় সত্যি হয় এটা আসলে মেহিনুরের বয়ফ্রেন্ড ছিল। মেহিনুর ফোন ধরে। হ্যালো। বলার সাথে সাথে ফোনের ওপাশের মানুষটা বলল, মেহনুর, আমাকে
কিছু টাকা ধার দিতে পারবে? মেহনুর প্রত্যুত্তরেই কিছুটা বিরক্ত নিয়ে বলল, আবার আগে যে টাকাগুলো নিয়েছিলে ওই টাকাগুলোই তো ফেরত দাওনি রাফসান। ফোনের ওপাশ থেকে রাফসান বলল, আই প্রমিস জান, আমি খুব শীঘ্রই তোমার টাকাটা ফেরত দিয়ে দিব। মেহনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। সাথে সাথে রাফসান কল কেটে দিল। মেহিনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে ভাবল, আমি জানি রাফসান আমাকে মিথ্যা কথা বলছে। এই নিয়ে 3বারও একটা না একটা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। মানতেই হবে আমি যাদেরকে পছন্দ করি তারা হয় ব্যাককল হবে, না হলে দুশ্চরিত্রা হয়। কেন আমার রিলেশনশিপ একটাও নর্মাল হয় না? পরের দিন এক আকাশ চিন্তা ভাবনা করতে করতে মেহিনুর অফিসে ঢুকতে থাকে। আমি জানি লম্পটটা আমাকে ঠকাচ্ছে। আমার মন কখনো ভুল বলে না। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে রাফসানের সাথে আমার সম্পর্কটা শেষ করতে হবে। আচ্ছা, সবসময় আমার পছন্দ এত খারাপ হয় কেন? মেহিনুর ক্লান্ত ভঙ্গিতে অফিসের মেন গেট খুলে সামনে না তাকিয়ে গুড মর্নিং এভরিওয়ান বলে সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে সামনের লম্বাটে দেহের মানুষের উপর স্থির। লোকটির সাথে চোখাচোখি হতেই মেহিনুরের গাল রক্তিম বর্ণ ধারণ করে। মেহিনুর মনে মনে ভাবল, এটা তো ট্রেন স্টেশনে থাকা সেই লোকটি। মেহিনুর হতভম্ব হয়ে এখনো তার দিকে তাকিয়ে আছে। তার সামনে সুদর্শন পুরুষটিকে আবার দেখেই মেহিনুরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নাইস টু মিট ইউ। আই এম আদ্রিয়ান চৌধুরী অভ্র। ওই সময় মেহিনুরের মনে হচ্ছিল যেন সে তার স্বপ্নের মানুষের সামনে দাঁড়িয়ে আছে। কথায় আছে, অভাগী যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। মেহিনুরের বেলায় এমন ঘটেছে। আদ্রিয়ান হচ্ছে তাদের নতুন টিম লিডার, যাকে কিনা মেহিনুর নিজের স্বপ্নের পুরুষ ভেবেছিল। তার সম্পর্কে গতকালই আলোচনা করেছে তারা। এই লোকটির মনে হয় পদে পদে ভুল ধরার অভ্যাস আছে। এজন্যই তো মেহিনুরের কোনো কাজই তিনি সন্তুষ্ট হন না। যতবারই মেহিনুর আদ্রিয়ানের কাছে রিপোর্টগুলো জমা দিত, ততবারই তিনি বলতেন, আবার 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 আমি আপনার থেকে ভালো কিছু আশা করেছিলাম, আবার করুন। আদ্রিয়ানের এমন কর্মকাণ্ড দেখে মেহিনুর মনে মনে চিৎকার করে বলে, এই লোক একটি শয়তান। নিজে কেবিনে ফিরে গিয়ে রাগে বিড়বিড় করে বলতে থাকে, আর কতবার এই কাজটা উনি আমাকে দিয়ে করাবেন? হ্যাঁ, আমি ওনাকে মেরে ফেলবো। ইভেন অফিসের সব কলিগরাও নোটিশ করেছে যে আদ্রিয়ান মেহিনুরকে দিয়ে একটা কাজ কিভাবে বারবার করাচ্ছিল। বেচারা মেহিনুর ভেবেছিল যে এইবার তার চাকরি থেকে অবসর নেওয়ার সময় চলে এসেছে। আদ্রিয়ান চৌধুরীকে এই টিম লিডার পদে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তার কাজের দক্ষতা দেখলে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। অফিসের কলিগরা যখন আদ্রিয়ানকে ঘিরে ধরে তার প্রশংসা করতে ব্যস্ত, তখন মেহিনুর উকি দিয়ে তাকে গালি দিতে ব্যস্ত। মেহিনুর ক্ষিপ্ত চোখে মনে মনে বলল, ওই প্রপোজালটা উনি আমাকে কতবার করিয়েছেন। আমি 1 সপ্তাহ ওই শয়তানটার জন্য ঘুমাতে পারিনি। বজ্জাত একটা। এমপ্লয়ারদের সাথে ফ্লার্ট করতেছে আর আমি কাজ করতে করতে মরে যাচ্ছি। বেয়াদব লোক কোথাকার। আদ্রিয়ান কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই দেখতে পায় যে দেয়ালের উপাস থেকে মেহিনুর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, যা থেকে আদ্রিয়ান সঙ্গে সঙ্গে একটি মিষ্টি হাসি দেয়। সেই হাসির সঙ্গে মেহিনুরের সম্পূর্ণ রাগ মাটির সাথে মিশে গিয়েছে। সে আরেক পাশে সরে গিয়ে বিড়বিড় করে বলে, মনে হয় আমার আরেকটু ধৈর্য ধরা উচিত। বলদ হয়েছে তো কি হয়েছে, দেখতে সুন্দর তো। অফিস টাইম শেষ হয়েছে কয়েক ঘন্টা হলো, কিন্তু মেহিনুর এখনো বাড়ি যেতে পারেনি। তার অফিসের কলিগরা সবাই তাকে বিদায় জানিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু মেহিনুর এখনো আদ্রিয়ানের দেওয়া কাজ শেষ করতে পারেনি। মেহিনুরের মনে হচ্ছিল যেন আদ্রিয়ান কোনো একটি কারণে তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু সে আবার ভাবে হয়তোবা সে ভুল ভাবছে। হয়তোবা অন্য কারণে আদ্রিয়ান তাকে দিয়ে এত কাজ করাচ্ছে। হয়তোবা তার কাজ আদ্রিয়ানের কাছে পছন্দ হচ্ছে না। মেহিনুর এসব বিষয় নিয়ে আর ভাবতে চায় না। সে যাই হোক, একদিন না একদিন সে আদ্রিয়ানের থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে। কাজ করার এক পর্যায়ে মেহিনুর টেবিলের উপর ক্লান্ত হয়ে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কারো নরম কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। নিজের কাঁধে কারো একজনের হাতের স্পর্শ অনুভব করেছে সে। মিস মেহিনুর। মেহিনুর ঘুম ঘুম দৃষ্টিতে পেছনে তাকাতেই দেখতে পায় যে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। চোখ দুটো তার উপরে স্থির। আদ্রিয়ানের মুখভঙ্গি শীতল। এমত অবস্থায় মেহিনুরের ঘুম যেন এক ছুটে পালিয়ে গেছে। মেহিনুর বিভ্রান্তিতে পড়ে যায়। লজ্জায় তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আপনি এখনো কাজগুলো করছেন? আদ্রিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। মেহিনুর সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে বলে, আমার কাজ প্রায় শেষ। আমার মনে হয় কালকের ভেতরে কাজটি সাবমিট করতে পারবো। গুড ওয়ার্ক।
এতেই হবে। আপনি নিশ্চয়ই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আপনার বাসায় যাওয়া প্রয়োজন। বাকিটা আমি শেষ করে নিব। বলেই আদ্রিয়ান ওখান থেকে প্রস্থান করে। মেহনুর স্তব্ধ হয়ে ওখানে কিছুক্ষণ বসে থাকে। সে ঘামছে, তার কান দুটো গরম হয়ে গেছে। মানে কি কি ছিল এটা? সেই রাতে মেহনুর আর ঘুমাতে পারছিল না। সে নির্লজ্জ, কিন্তু এতটা নির্লজ্জ যে আদ্রিয়ান একটু ভালো ব্যবহার করাতেই সে এভাবে আদ্রিয়ানকে মাফ করে দিয়ে নির্লজ্জের মতো ব্লাশ করা শুরু করে দিয়েছে। নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়ে আদ্রিয়ানের চিন্তা ভাবনা শেষ করতেই মেহনুরের মাথায় আসে তার বয়ফ্রেন্ড রাফসানের কথা। ওই বেয়াদবটাকে টাকা দেওয়ার পর মেহনুরের সাথে আর কোনো যোগাযোগ করেনি। রাফসান বলেছিল সে নাকি ব্যস্ত। মেহনুর মনে মনে ভাবল, ও কি ভাবছে আমি ওকে আগে মেসেজ দিব? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? না না না, আর এসব বিষয় নিয়ে ভাবলে চলবে না, কাল অফিস আছে আমার। বলেই মেহনুর ঘুমিয়ে যায়। আদ্রিয়ানের ভালো ব্যবহার দেখে মেহনুর ভুলেই গিয়েছিল যে সে একজন অভাগী। তার ভাগ্যটাই আসলে খারাপ। পরের দিন আদ্রিয়ানের কথা অনুযায়ী একটা ফাইল শেষ করে মেহনুর আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান সেটা চেক করে বলে, এটাতে আরও বেশি ইনফরমেশন প্রয়োজন। কলেজের অ্যাসাইনমেন্ট থেকেও এটা বাজে হয়েছে। আবার চেক করুন। উনি মনে হয় আসলেই পাগল। সিরিয়াসলি, দুনিয়াতে এত এত মানুষ থাকতে আমাকে এই খচ্চরটাকে ভালো লাগতে হলো? মনে মনে আদ্রিয়ানকে হাজারটা গালি দিলেও মুখে একটু জোরপূর্বক হাসি নিয়ে আদ্রিয়ানের করার সকল অপমান মুখ বুজে সহ্য করে নেয়। কারণ আদ্রিয়ান তার বস, তাকে কিছু বলা যাবে না এখন। সময় হলে সব সুদে আসলে ফেরত দিয়ে দিবে মেহনুর। অফিস ছুটি হওয়ার পর মেহনুর এবং তার কলিগ মাইশা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনে আদ্রিয়ানকে নিয়ে সমালোচনা করছিল। মেহনুর ইচ্ছেমতো গালিও দিচ্ছিল আদ্রিয়ানকে। ট্যাক্সির জন্য দাঁড়াতেই হঠাৎ তার নজর গেল এক ছোট্ট সুখী পরিবারের দিকে, যেখানে ছেলেটি তার বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এবং স্ত্রীর হাত ধরে রাস্তা পার হচ্ছিল। দেখে বেশ হাসি খুশি মনে হচ্ছে তাদের পরিবারকে। তবে সবার কাছে পরিবারটা নর্মাল মনে হলেও মেহনুরের কাছে মনে হয়নি। কারণ ছোট বাচ্চা মেয়েটির বাবা ছিল তার লোভী বয়ফ্রেন্ড রাফসান। রাফসানের চোখ আচমকা মেহনুরের উপর পড়তেই সে হতভম্ব হয়ে যায়। মেহনুরের মনে হচ্ছিল এখনই কেঁদে দিবে, কিন্তু এই দুশ্চরিত্রার জন্য কান্না করলে তার মান সম্মান থাকবে না। সঙ্গে সঙ্গে মেহনুর সেখান থেকে দ্রুত গতিতে হেঁটে চলে যেতে থাকে। মাইশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে মেহনুরের পিছু পিছু যেতে যেতে তাকে ডাকে, কিন্তু মেহনুর পিছনে ফিরে তাকায় না। মেহনুর বাসায় ফিরে দেখতে পায় রাফসান তাকে মেসেজ দিয়েছে, তার সাথে কথা বলতে চেয়েছে। মেহনুর মেসেজে রিপ্লাই দেয়, আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। ইউ আর এ চিটার, আই হেট ইউ, তোমার সাথে ব্রেকআপ। বলেই সঙ্গে সঙ্গে রাফসানকে ব্লক করে দেয়। পরের দিন অফিসের লাঞ্চ টাইমে মেহনুর যখন নিজের ছন্নছাড়া জীবন নিয়ে চিন্তা ভাবনা করছিল, তখন তার কলিগরা এসে তাকে খেতে যাওয়ার জন্য ডাকে। কিন্তু মেহনুর তাদের মানা করে দেয় এই বলে যে তার খিদে নেই। সবাই চলে যাওয়ার পর মেহনুর ফোন হাতে নিয়ে তার পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করে অনলাইনে একটি পোস্ট করে সাহায্য চায়। কমেন্ট বক্সে কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডের বউকে জানিয়ে দিতে, কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে দিতে। এত কমেন্টের মধ্যে মেহনুরের কাছে তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে ফেলার বুদ্ধিটা বেস্ট লেগেছে, কারণ সে অন্য কারো সংসার ভাঙতে চায় না। দোষটা তো রাফসানের, সেখানে তার বউকে কিছু বলা বোকামি। যা শিক্ষা দেওয়ার রাফসানকেই দিতে হবে। মেহনুর মনে মনে ভাবছিল কিভাবে ওই জোচ্চোরকে কি করে মেরে ফেলা যায়। এমন সময় কেউ একজন তাকে পিছন থেকে ডাকে। মিস মেহিনুর, আপনি খেতে যাবেন না? এটা ছিল আদ্রিয়ান। মেহনুর তো আদ্রিয়ানের উপর কালকের ব্যবহারের জন্য ভীষণ বিরক্ত। তার উপর এখন সে রেগে আছে। মেহনুর কিছুটা বিরক্ত নিয়ে বলল, না সরি, এখন আমার খিদে নেই। মেহনুর পিছনে ফিরে তাকাতেই তার মুড 180 ডিগ্রি ঘুরে যায়। আদ্রিয়ানের পরনে ছিল কালো রঙের স্যুট, স্যুটের নিচে সাদা রঙের শার্ট, হাতে কালো কালারের ম্যাচিং ঘড়ি, মুখে ছিল চিরচেনা সেই মিষ্টি হাসি। দেখতে এতটা আকর্ষণীয় লাগছিল আদ্রিয়ানকে। সে তো এই হাসিটার উপর ভীষণ দুর্বল। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে মেহনুর আমতা করে বলে, ইয়ে মানে ঠিক আছে চলুন। আচ্ছা আপনি তো এখানে নতুন, নিশ্চয়ই কিছু চেনেন না। আমরা কি আমার কোনো পরিচিত জায়গায় যাব খেতে? ওকে। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সায় জানাতেই মেহনুর নির্লজ্জের মতো একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আদ্রিয়ানকে। রেস্টুরেন্টে আসার পরপরই মেহনুর নিজের হুঁশে ফিরে আসে। মেহনুর মনে মনে বলে, আবারও আমি ওনার ফাঁদে পা দিয়ে ফেলেছি। উম্মে মেহেনুর, তুই এত বোকা কেন? মেহনুরের এখন একটা কথাই মনে পড়ছে, ফান্দে পড়িয়া মেহনুর কান্দে রে। আদ্রিয়ান তো জানে না মেহনুর মনে মনে কি ভাবছে। মেহনুর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর তাই না?
আদ্রিয়ান পরিস্থিতি বোঝার জন্য বলল, আপনাকে দেখে মনে হতো আপনি অনেক কাজ করেন। এমন পরিবেশে বাইরে আসতে মন চায় না আপনার? মেহনুর মুখে এক কথা বলল, মনে মনে বলে, তুই কি কাজ করিস বজ্জাত? তুই তো আমাকে দিয়ে কাজ করাতে করাতে আমার অবস্থা খারাপ করে ফেলিস। আদ্রিয়ান যেন মেহনুরের মনের কথা শুনতে পাচ্ছিল। আদ্রিয়ান বলে, আমি মনে হয় আপনাকে দিয়ে অনেক কাজ করাই, তাই না? আই এম সরি। মেহনুর কিছুটা জোরপূর্বক হেসে বলল, আরে না, সরি বলার কি আছে? আমার তো এখনো অনেক কিছু শেখার বাকি আছে। শালা তুই জানিস তাহলে তুই আমাকে দিয়ে কি পরিমাণে কাজ করাস? মেহনুর মনে মনে বলল। আদ্রিয়ান হেসে টপিক চেঞ্জ করে বলে, আপনাকে আমার ভীষণ পরিচিত মনে হয়। আমাদের কি আগে কোনো দিন দেখা হয়েছিল? মেহনুর কিছুটা ভীত হয়ে মনে মনে ভাবল। উনি কি ওই দিন আমাকে দেখেছিল? আসলে আমি তো জানি না, আমার ঠিক মনে পড়ছে না। মেহনুরের কথা শুনে আদ্রিয়ানের মুখটা থমথমে হয়ে যায়। ও সরি, আমি ভেবেছিলাম হয়তো আমাদের আগে কখনো দেখা হয়েছিল। আদ্রিয়ানের এমন কথা শুনে মেহনুর হকচকিয়ে উত্তর দেয়, পৃথিবীতে সবারই চেহারা অনেক সুন্দর থাকে, আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন। হুম, হতে পারে। আমি ভেবেছিলাম আপনার সাথে দেখা হয়েছে। দ্যাটস স্যাড। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে মেহনুর এখন আরো বেশি কনফিউজড হয়ে যায় আর ভাবতে থাকে। কি হলো এটা? সেদিন রাতে মেহনুর না ঘুমিয়ে শুধু ভাবছিল। স্যাড? কি কারণে স্যাড? রাস্তায় তো এভাবে কত মানুষের সাথে দেখা হয়ে যায়, সেজন্য কি মানুষ স্যাড হয়? ও, তার মানে ঘটনা এটাই। এই জন্যই উনি আমাকে দিয়ে এত কাজ করাচ্ছিল। আসলে একটা বাচ্চা উনি। মেহনুরের মনে হচ্ছিল আদ্রিয়ান তাকে পছন্দ করে, যার কারণে তাকে দিয়ে এত কাজ করাচ্ছিল সে। ভাগ্যিস মেহনুর পাল্টা কোনো অপমান করে দেয়নি আদ্রিয়ানকে। আমি আপনাকে দিয়ে আপনার ফিলিংসের কথা স্বীকার করিয়েই ছাড়বো। মেহনুর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো। তোরাই বল, তাহলে উনি কি আমাকে পছন্দ করে না? যদি নাই করতো তাহলে এগুলো করার কোনো মানে হয়? মেহনুর তার ফ্রেন্ডদের সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে মাত্র। মেহনুর আর আদ্রিয়ানের মাঝে কি কি হয়েছে, আদ্রিয়ানের গাধার মতো খাটানিটা যে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যা শুনে তার ফ্রেন্ড লিজা, সানা আর আখি তার দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। সানা তাদের মধ্যে পিনপতন নীরবতা ভেঙে বলে ওঠে, আমার মনে হয় তুই বেশি বেশি ভাবছিস মেহনুর। মেহনুর প্রত্যুত্তরে বলে, আরে না। আরে না কি, হ্যাঁ? যখনই তুই আমাদের তো লাভ স্টোরির কথা বলিস, আমার মনে হয় যে অর্ধেকটা তুই নিজেই বানিয়ে বলছিস। সব ননসেন্স। লিজা কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, আসলেই তুই বল, তোর রিলেশন আজ পর্যন্ত একটাও টিকেছে? কিছুদিন আগেই তো ব্রেকআপ হয়েছে তোর ওই এক্সের সাথে, যে কিনা বিবাহিত ছিল, আর একটা বাচ্চাও ছিল। আখি বলল। আখির কথা শুনে মেহনুর বিপাকে পড়ে যায়। এরপর কাটা খায়ে নুনের ছিটা দিতে সানা বলে ওঠে, তোর জায়গায় আমি হলে তো আর কখনো রিলেশনে যেতেমই না। তার উপর এবার তোর টিম লিডারের সাথে অফিস রোম্যান্স, তাই না? তোর প্রশংসা করা উচিত। সবার এমন হঠাৎ অ্যাটাক করা দেখে মেহনুর আমতামতা করে বলে, হ্যাঁ, তোরা যা বলেছিস ঠিক বলেছিস, তা সত্যি, কিন্তু আদ্রিয়ান আসলে অনেক হ্যান্ডসাম। মেহনুরের শেষের উক্তিটা শুনে ওদের তিনজনেরই মাথায় হাত। তিনজনে একসাথে বলে ওঠে, সিরিয়াসলি মেহনুর, তুই পাল্টাবি না কোনোদিন। লিজা এবার মেহনুরের দিকে আঙ্গুল তুলে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ মেহনুর, তোর জন্য আসলেই আমার অনেক টেনশন হয়। কেন? কারণ তুই ওই মানুষগুলোকেই রিজেক্ট করে দিস যারা তোকে আসলেই পছন্দ করে, যাদেরকে তুই আজ পর্যন্ত ধরেছিস না। তারা সব কয়টাই হারামির দল। কিন্তু তুই আমাদের কথা কানেই নিস না। বারবার বলেছি ভালো ছেলে দেখেই রিলেশন কর। তোর ওই হাই স্কুলের ছেলেটার কথা মনে আছে যে তোকে প্রপোজ করেছিল? মেহনুর লিজার কথা শুনে ভ্রুকুসকে জিজ্ঞেস করেন, কোন ছেলেটার কথা বলছিস? আরে ওই খাটো করে ছেলেটা। তুই বলেছিস না ওই ছেলেটা খাটো আর তোর ভালো লাগেনি বাচ্চা চেহারা বলে। মোটা ফ্রেমে চশমা পরতো, একটু বোকাশোকা ছিল। তুই ছেলেটাকে বলেছিলি তোর কাছে বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে। মেহনুরের এবার মনে পড়ে। ও, ওই ছেলেটা? লিজা কিছুটা টিটকারি দিয়ে বলল, হ্যাঁ, ওই ছেলেটাই মা জননী। ওই ইনোসেন্ট ছেলেটাকে আপনি খাটো বলে অপমান করেছেন, সেটা কি মনে আছে? মনে আছে।
কিন্তু যাকে আমার ভালো লাগেনি তার সাথে আমি কিভাবে রিলেশন করব তুই বল। বাদ দে তো। আচ্ছা বল না, আমার বস আমাকে পছন্দ করে, রাইট? তিনজনেই একসাথে বলে ওঠে। তাতে আমার কি? মেহিনুর করুণার সুরে বলল। বল না। চারজন বান্ধবী মিলে এমনই আড্ডা দিচ্ছিল, এমন সময় মেহিনুরের ফোনে একটি মেসেজ আসে। আপু তুমি কোথায়? বাসা আসবে কখন? আমরা অপেক্ষা করছি তো। মেহিনুর ফোন চেক করে বলে, ঠিক আছে গাইস, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। মাহির আমার জন্য অপেক্ষা করছে। মেহিনুর নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। এমন সময় লিজা বলে, আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। বলতে বলতে মেহিনুর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মেহিনুর চলে যেতেই সানা জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলে, শুনছি মানুষ অনেক বেশি মেন্টাল প্রেশারে থাকলে এইরকম হয়ে যায়, যার জলজান্ত প্রমাণ মেহনুর। ওর লাইফটা আসলেই অনেক ডিফিকাল্ট। ওর বাবা মা মারা যাবার পর ওকেই তো সব কিছু একা একা সামলাতে হয়েছে। 2 ভাই বোনের পড়াশোনা আর বাসার সব খরচ ওকেই তো সামলাতে হচ্ছে। মেয়েটার জন্য আসলেই আমার অনেক মায়া হয়। লিজা কিছুটা দুঃখ প্রকাশ করে বলল। পরের দিন বিকেলবেলা ফুটবল খেলা শেষে মেহিনুর তার ভাই বোনদের একটি আইসক্রিমের দোকানে নিয়ে যায়। মাহির খুশিতে গদগদ হয়ে বলে, যতবার মাহি হারবে ততবার এভাবে আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে, কোনো বাহানা করা যাবে না। ঠিক আছে, যেটা খেতে চাও নাও। মেহিনুর হালকা মুচকি হেসে বলল। মেহিনুর একপাশে দাঁড়িয়ে তার 2 যমজ ভাই বোনদের দেখছিল, যারা পছন্দ মতো আইসক্রিম কিনতে ব্যস্ত। মাহি হঠাৎ ডাক দিয়ে বলে, আপু, মাহিরের চয়েস এখনো অনেক বাজে। আমি কি আমার পছন্দ মতো নিব? হ্যাঁ, যেটা খুশি নাও। ঠিক আছে। মাহির হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, আমিও নিব। মেহিনুর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ নাও। মিস মেহিনুর। এমন সময় পিছন থেকে কেউ ডেকে ওঠে। হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে মেহিনুর চমকে যায়। পাশে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহিনুরের গাল দুটো সঙ্গে সঙ্গে আরক্ত হয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মেহিনুর বিস্ময় কাটিয়ে আমতা আমতা করে বলে, বস। ভাবতে পারিনি আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে। আদ্রিয়ানকে দেখে মেহিনুর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আপনি এখানে? আমি আশেপাশেই থাকি। আদ্রিয়ান ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি টেনে বলল, ও, আপনার বাসা এখানে? আমার বাবা মাও এখানেই আশেপাশে থাকে। অনেক দিন হলো তাদের সাথে দেখা হয়নি, তাই আজ আসলাম দেখা করতে। বাই দ্য ওয়ে, এরা কি আপনার কাজিন? আদ্রিয়ান মেহিনুরের পাশে বাচ্চা দুটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, যারা মাত্র মেহিনুরের পাশে এসে দাঁড়িয়েছে। বাচ্চা দুটো আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চোখ দুটো বড় বড় হয়ে আছে। মেহিনুর তাদের দিকে দৃষ্টি বুলিয়ে বলে, না না, এরা আমার আপন ভাই বোন, আমার থেকে অনেক ছোট তো, তাই আর কি। মেহিনুর কথাগুলো শেষ করে মিষ্টি হাসি দেয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে মাহি আর মাহিরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। অতঃপর আদ্রিয়ান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আপনার ভাই বোন আসলেই অনেক কিউট। আপনার মতোই দেখতে হয়েছে ওরা। মিস মেহিনুর, তাহলে আমি এখন যাই, কালকে অফিসে দেখা হবে। ওকে দেন, কালকে অফিসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আদ্রিয়ান চলে যাওয়ার পর বাচ্চা দুটো মেহিনুরের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপু তোমার গালগুলো লাল হয়ে গেছে কেন? আমার ঠান্ডা লেগেছে। তাহলে তো তুমি আইসক্রিম খেতে পারবে না, তাই না? মেহিনুর প্রত্যুত্তরে বলল, তোমরাই খাও। থ্যাংক ইউ আপু। বাচ্চা দুটো আবারও চলে যায় আইসক্রিম পছন্দ করতে। মেহিনুর স্থির হয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। এভাবে এলোমেলো ফিলিংস নিয়ে বেঁচে থাকা আসলে অনেক বিরক্তিকর। কিন্তু নিজের মনকে সামলাতে না পারলে আমার কি করা উচিত? মানুষকে কি প্রেমে পড়তেই হবে? মনটা এত অবাধ্য হয় কেন? মেহিনুর শক্ত করে নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অফিস শেষে খুব খুশি মনে বাড়ি ফিরছিল মেহিনুর। তার মনটা আজ অকারণেই ফুরফুরে ছিল, যেন বসন্তের হাওয়া তার গায়ে। অধরে একটি মিষ্টি হাসি লেগে আছে। হঠাৎ সেই মিষ্টি হাসি উধাও হয়ে যায় একটি চেনা কণ্ঠের ডাক শুনে। মিস মেহিনুর। মেহিনুর পেছনে ফিরে তাকাতেই তার শান্ত মন অশান্ত হয়ে যায়। আদ্রিয়ান তার গাড়িটা মেহিনুরের সামনে দাঁড় করায়। বাড়ি যাচ্ছেন? বসুন, আমি আপনাকে দিয়ে আসি আজ। মেহিনুর এমন পরিস্থিতিতে কি বলবে ভেবে পায় না। আদ্রিয়ানের সাথে একই গাড়িতে না জানি আজ তার কি অবস্থা হবে। মেহিনুর বলল, না না, ইটস ওকে,
আমি ট্যাক্সিতে করে চলে যেতে পারবো। আদ্রিয়ান স্টিয়ারিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসুন, আমি আসলেই আপনাকে বাড়িতে পৌঁছে দিতে চাই। না, ইটস রিয়েলি ওকে, থ্যাংক ইউ। আদ্রিয়ান থমথমে মুখে মেহনুরের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি যদি না ওঠেন আমি ব্যাপারটা পার্সোনালি নিয়ে নিব। এই বেটা আমাকে থ্রেট দিচ্ছে, বজ্জাত বেয়াদব লোক। মেহনুর মনে মনে চিৎকার করে আদ্রিয়ানকে গালি দিতে থাকে। আর কোনো উপায় দেখতে না পেয়ে আদ্রিয়ানের গাড়িতে উঠে বসে। প্যাসেঞ্জার সিটে পাথরের ন্যায় জড়সড় হয়ে ভাবনায় মশগুল হয়ে যায় মেহনুর। আদ্রিয়ানের থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল মেহনুর। তবুও তার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল যেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গাল দুটো আবারও টমেটোর মতো লাল হয়ে যায় মেহনুরের। এই বজ্জাত লোকটা নিজেকে কিভাবে, হ্যাঁ? শুধুমাত্র আমার বস হওয়াতে তার কথা শুনতে বাধ্য হয়েছি আমি, নয়তো দেখিয়ে দিতাম এই মেহিনুর কেমন মেয়ে। মেহনুর যখন আদ্রিয়ানকে গালি দিতে ব্যস্ত, তখন আদ্রিয়ান বলে, মিস মেহিনুর। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আদ্রিয়ানের গম্ভীর শান্ত কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেহনুর। আদ্রিয়ান নিজের মুখে কপট হাসি টেনে এনে মেহনুরের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, অফিসে আপনাকে দেখে মনে হয় যেন আপনি আমাকে কিছু বলতে চান। মেহনুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আপনার চেহারা দেখে যে কেউ বুঝে ফেলবে আপনার মনে কি চলছে। আদ্রিয়ানের কথায় মেহনুর বিস্মিত হয়। তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তবুও লাজ লজ্জা একপাশে সরিয়ে মেহনুর জিজ্ঞেস করে, তাহলে আপনি, মানে আপনার কিছু বলার আছে? কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। মেহনুর নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে নীরবতা ভাঙে। যদি আপনি আমার অনুভূতিগুলোর কথা জানতেন তাহলে আপনি আমার সাথে এমনটা করতেন না। বিষয়টা আসলে অনেক লজ্জাদায়ক, কিন্তু আমি আপনাকে পছন্দ করি মিস্টার আদ্রিয়ান। মেহনুর এক নিঃশ্বাসে বলে নিচের দিকে তাকায়। তার আদ্রিয়ানের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এবার স্যাটিসফাই তো আপনি? হঠাৎ মেহনুর তার গালে আদ্রিয়ানের হাতের নরম স্পর্শ অনুভব করে। একটা বিস্ময়ের শব্দ বেরিয়ে আসে তার মুখ দিয়ে। সে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায়। আপনার বলা শেষ, এবার আমি শুরু করি। মেহনুর সচকিত হয়। মিস মেহিনুর, আপনি কি আমাকে এখনো চিনতে পারছেন না? ফ্ল্যাশব্যাক। হাই স্কুলে থাকাকালীন মেহনুরকে আদ্রিয়ানের ভীষণ ভালো লাগতো বললে ভুল হবে। মেহনুর আদ্রিয়ানের জীবনের প্রথম ভালোবাসা। আদ্রিয়ান দেখতে আহামরি কিছু ছিল না, তাই আর আদ্রিয়ান মেহনুরকে প্রপোজ করার সাহস পায়নি কখনো। এই ভেবে যে মেহনুর নিশ্চিত আদ্রিয়ানকে রিজেক্ট করে দিবে। এত সুন্দরী মেয়ে কি আর আদ্রিয়ানকে পছন্দ করবে? আদ্রিয়ান ভেবেছিল মেহনুরকে শুধু দূর থেকে দেখে যাবে সারা জীবন, এতেই হবে। কিন্তু আদ্রিয়ান বুঝতে পারলো এইভাবে দিন কাটানো প্রায় অসম্ভব। তাই একদিন সাহস করে আদ্রিয়ান তার মনের কথা জানিয়ে দিল। আমি আপনাকে পছন্দ করি মেহিনুর। আদ্রিয়ান যখন বুঝতে পারে যে সে কত বড় ভুলটাই না করেছে, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেদিন মেহনুরের সামনে মোটা ফ্রেমের চশমা পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আদ্রিয়ান। আর মেহনুর আদ্রিয়ানকে বলেছিল, সরি, বাহ্যিক সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, আর তাছাড়া তুমি অনেক ছোট। আদ্রিয়ান অবাক হওয়ার শীর্ষতম স্থানে পৌঁছে যায়। মেহনুরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল আদ্রিয়ান সেদিন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আদ্রিয়ানের। বারবার শুধু একটা কথাই ভাবছিল। ছোট? আদ্রিয়ানের হাইট ছিল তখন 5 ফুট 5, আর মেহনুরের হাইট ছিল 5 ফুট 6। তাছাড়া আদ্রিয়ানের গঠন ছিল পাতলা, একদম বাচ্চাদের মতো। আদ্রিয়ান জানতো মেহনুর তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু আদ্রিয়ানকে কোন দিক দিয়ে ছোট লাগে? আদ্রিয়ান আবেগের বশে তার ফিলিংসের কথা বলে দিয়েছিল মেহনুরকে। ওয়েট, আরেকটা কারণ হচ্ছে আদ্রিয়ান ভেবেছিল গ্র্যাজুয়েশন শেষে মেহনুর হয়তো আদ্রিয়ানকে আর মনে রাখবে না। আদ্রিয়ানের প্রথম ভালোবাসা আর পূর্ণতা পেল না। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আদ্রিয়ানের লাইফ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আদ্রিয়ানের শরীরেরও অনেক পরিবর্তন হয়েছে। আদ্রিয়ানের উচ্চতা বেড়েছে। কয়েক বছরের ব্যবধানে আদ্রিয়ানের উচ্চতা হয় প্রায় 6 ফিট। নিজের শরীরের খেয়াল রাখার জন্য জিম করা শুরু করে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান খেয়াল করে কয়েক বছরের মধ্যেই যেখানেই যায় আর চোখে মানুষ তাকেই দেখে, তার সৌন্দর্যের প্রশংসা করে। আদ্রিয়ানের নতুন ফ্রেন্ডরা ভেবেছে আদ্রিয়ান হয়তো আগেও অনেক পপুলার ছিল। তাদের আগের কথা বললে কেউ বিশ্বাসই করতো না। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করে আদ্রিয়ান। মেহনুরকে ভোলা আদ্রিয়ানের কাছে অসম্ভব। একদিন আনএক্সপেক্টেডলি ট্রেনে তাদের দেখা হয়ে যায়। আদ্রিয়ানের মনে হয়নি মেহনুর তাকে চিনতে পেরেছে। পরে অফিসে গিয়ে যখন আদ্রিয়ান মেহনুরকে দেখে
তখন আদ্রিয়ান মনে মনে অনেক খুশি হয়। মেহিনুরেরও মনের কথা মুখে ফুটে উঠেছে। আদ্রিয়ান বুঝলো যে মেহিনুর তাকে পছন্দ করে। মেহিনুর কোনো কাজ গুছিয়ে করতে পারতো না, প্রচুর ভুল করত। যেভাবে মেহিনুর আদ্রিয়ানকে লুকিয়ে লুকিয়ে দেখতো, আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকতো, লজ্জায় লাল টমেটো হয়ে যেত, ব্যাপারটা আদ্রিয়ানের কাছে খুব কিউট লাগতো, কিন্তু আবার ফানিও লাগতো। ফ্ল্যাশব্যাক এন্ড। আপনার কি মনে পড়েছে আমাকে, মিস মেহনুর? আমরা একই স্কুলে পড়তাম। আদ্রিয়ান মনে মনে বলল, আমি শুধু ভাবতাম যখনও জানতে পারবে আমি আসলে কে, তখন মেহিনুর কিভাবে রিয়্যাক্ট করবে। মেহিনুর বলল, সেম হাই স্কুল। মিস্টার আদ্রিয়ান, আপনি কি কোনো স্কুলের নাম মেনশন করলাম না, হাই স্কুলে পড়েছেন? আপনি নিশ্চয়ই অনেক পপুলার ছিলেন, কিন্তু কিন্তু আমার তো মনে পড়ছে না। আদ্রিয়ান আরো এক দফা গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরে। আদ্রিয়ানের মুখ নির্বিকার। আমাদের গ্র্যাজুয়েশনের তো অনেক বছর পার হয়ে গেছে, হয়তো ওই কারণে আপনার মনে পড়ছে না। হতে পারে আপনার মনে আছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন না। মেহিনুর একটি নকল হাসি টেনে বলে, হতে পারে। বাসার সামনে গাড়ি থামতে মেহিনুর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। মেহিনুর বলে, থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য মিস্টার আদ্রিয়ান। আমি আজকে আপনার জন্য তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছি, আর আমি যা যা বলেছি সেগুলোর কারণে যদি খারাপ লাগে তাহলে প্লিজ ভুলে যাবেন। একটা কথা বলতে ভুলে গেছি। মেহিনুর কৌতূহলী দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান বলে, আই এম সরি, বাহ্যিক সৌন্দর্য আমার কাছে বেশি ম্যাটার করে। কথাটা শেষ করতে দেরি, কিন্তু আদ্রিয়ানের গাড়ি স্টার্ট দিতে দেরি নেই। মেহিনুর তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আদ্রিয়ানের বলা কথাটি মেহিনুরের কাছে খুব পরিচিত মনে হলো। মেহিনুর মনে মনে বলে, বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে, কথাটা শোনা শোনা মনে হচ্ছে। হঠাৎ অতীতে ডুব দিতে মেহিনুর আরো বেশি অবাক হয়। হতেই পারে না। মেহিনুর চিৎকার দিয়ে বলে ওঠে, তার কপালে ঠান্ডা বরফের ন্যায় চিকন ঘাম ছুটছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় লিজার বাসায়। লিজার কাছে তাদের হাই স্কুলের ইয়ারবুক আছে। এত রাতে মেহিনুরকে দেখে লিজা কিছুটা অবাক হয়, কিন্তু এত রাতে মেহিনুর হাঁপাতে হাঁপাতে সরাসরি লিজার কাছে ইয়ারবুকটা চায়। লিজা তার এমন আচরণে কনফিউজড হলেও তাকে ইয়ারবুকটা বের করে দেয়। মেহিনুর পাগলের মতো ইয়ারবুকটা ঘেঁটে আদ্রিয়ানের নাম আর ছবি বের করে একটা চিৎকার দেয়। অসম্ভব, এরা দুজন সেম মানুষ, অসম্ভব। লিজা ভেবেছে হয়তো মেহিনুরকে ভূতে ধরেছে, না হলে মেয়েটা এমনভাবে চিৎকার করছে কেন। এদিকে মেহিনুর আফসোস করতে করতে শেষ, কারণ সে যে আদ্রিয়ানকে ছোট বলে রিজেক্ট করে দিয়েছিল, সে ফিরে এসেছে বড় হয়ে, তার উপর তার বস হয়ে। এটাকেই হয়তো ভাগ্য বলে। মেহিনুর মাটিতে মাথা ঠেকিয়ে লজ্জায় রাগে ক্ষোভে কান্নার ভান ধরে বলে, লিজা, আমি কালকে অফিসে যেতে পারবো না, তুই প্লিজ আমার হয়ে অ্যাটেন্ড করিস। আরে কি হয়েছে সেটা তো বলবি। ভূতে ধরা মানুষের মতো এমন করছিস কেন? আমার বস বজ্জাত আরিয়ানি হচ্ছে হাই স্কুলে থাকা সেই ছেলেটি যে আমাকে পছন্দ করত। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলে মেহিনুর কান্নার ভান করে বলতে থাকে। রাত গভীর হয়, মেহিনুর বাড়ি ফিরে না। সেদিন রাতে লেজার বাসায় ঠায় বসে থাকে মেহিনুর। মেহিনুর করুণার স্বরে বলল, তুই প্লিজ আমার অফিসে ফোন করে বল আমি কালকে অফিসে যেতে পারবো না, আমি অসুস্থ। তুই উঠবি? এভাবে আর কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, ড্রামা কুইন একটা। আদ্রিয়ান তোর বস হয়েছে তো কি হয়েছে? তোকে তো আর খেয়ে ফেলছে না। ছোট বলেই রিজেক্ট করে দিয়েছিস, তাই কষ্ট পেয়েছে বেচারা। এখন ওঠ, ঘুমাতে চল। লিজা মেহিনুরকে সান্ত্বনা দিয়ে বলে, আমার তো দু চোখ দিয়ে ঘুম আসবে না। মেহিনুর এতটা চিন্তায় ছিল যে সে কি আর ঘুমাতে পারে। রাত জেগে সে শুধু ভাবছিল। এত চেঞ্জ, আদ্রিয়ানকে চেনার কোনো উপায় নেই। ভাবতে ভাবতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এক পর্যায়ে মেহিনুর বলে, জীবনে চলার পথে এরকম অনেক ঘটনাই ঘটে, সব দোষ আমারই। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে আদ্রিয়ান আমাকে সেম ভাবে রিজেক্ট করে দিয়েছে। পরের দিন মিটিংয়ে মেহিনুর একটু মনোযোগ দিতে পারেনি। তার মন শুধু কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাটাই রিপিট করছিল। আদ্রিয়ানের বলা কথাটা কানে বাজছিল তার। আই এম সরি, বাহ্যিক সৌন্দর্য আমার কাছে বেশি ম্যাটার করে। রাগে মেহিনুরের ঘুম মাতালো, মাথা ফেটে যাওয়ার উপক্রম। বাহ্যিক সৌন্দর্য? বজ্জাতটা কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, আমি দেখতে কুৎসিত? মানুষ আমার পেছনে পেছনে ঘুরতো দিনরাত,
আর সুন্দরী বলতে বলতে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলতো। আর আদ্রিয়ান বলতে যাচ্ছে আমি দেখতে খারাপ। দাঁতে দাঁত চেপে মেহনুর মনে মনে স্বীকার করে। আমি জানি ওই সময় আমার ওই কথাটা বলে ঠিক হয়নি, কিন্তু এখন তো আমাদের বয়স অলমোস্ট 30 হতে যাচ্ছে। বাহ্যিক সৌন্দর্য তোমার কাছে কেন মেটার করতে হবে? হ্যাঁ মিস মেহিনুর, কাজটা করে নেবেন। আদ্রিয়ান বলল। মেহনুর তো ভুলেই গিয়েছিল যে সে অফিসে আছে, তাও আবার মিটিংয়ে। হঠাৎ আদ্রিয়ানের মুখে নিজের নাম শুনে সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান তার দিকেই তাকিয়ে আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনের রবিবারে আপনি 300টা কোম্পানির লিস্ট তৈরি করে আমাকে দিবেন। আর প্রত্যেকটা কোম্পানির জন্য নিউ ক্যাটালগ ম্যানেজারের কথা মতো সেগুলো তৈরি করবেন। কি? মেহনুর মনে মনে একটা চিৎকার দেয়। তার মনে কি চলছে সেটা তার মুখেও ফুটে উঠেছে। যেহেতু আপনার হাতের আর কোনো কাজই নেই, নতুন ক্লায়েন্টদের সাথে মিট করার অপরচুনিটি এটাই আপনার কাছে এখন। আজকের মিটিং এখানেই শেষ করা হলো। মিটিং শেষ করে যে যার মতো রুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ানও প্রস্তুতি নিচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তার হাতে শক্ত বাঁধন অনুভব করে। পিছনে ফিরে দেখতে পায় যে ওটা মেহনুর। তার দৃষ্টি আদ্রিয়ানের উপর নিবদ্ধ। মেহনুর শীতল কণ্ঠে বলে, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একটু সময় হবে? ঠিক আছে। বলে আদ্রিয়ান বের হয়ে যায়। হলে মেহনুর আদ্রিয়ানের জন্য দাঁড়িয়ে আছে। দুহাত ভাঁজ করে রাগে ফুঁসছিল মেহনুর। এমন সময় আদ্রিয়ান আগুনে ঘি ঢেলে বলল। কি কথা বলবেন আপনি? এক নিমিষে আদ্রিয়ানের পিছনের দেয়ালে এক হাত রেখে দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিয়ে বলল, মিস্টার আদ্রিয়ান চৌধুরী, কয়েক বছর আগের কাহিনী নিয়ে এভাবে আমাকে হ্যারেস করে আপনি কি মজা পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি আপনার খেলনা মনে হয়? আদ্রিয়ান বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। অতঃপর একটি গাজালানি হাসি দিয়ে বলল, আপনার কি মনে হয় কাজগুলো আমি আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই দিয়েছি? মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। তাহলে কেন কেন আপনি আমাকে গাধার মতো খাটাচ্ছেন? এটার কোনো মানে হয়? আদ্রিয়ান ধীরে সুস্থে পাশের দেয়ালের সাথে চেপে রাখা মেহনুরের হাত মুষ্টিবদ্ধ করে বলে, কেন? আপনি মাত্র 1 বছর হলো এই কোম্পানিতে জয়েন করেছেন, কোনো প্রজেক্ট লিড করছেন না, ভালো হবে না আপনি যদি একটু হার্ডওয়ার্ক করেন? মেহনুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আপনি যদি কাজ করতে না চান তাহলে করবেন না, সিম্পল ব্যাপার। কিন্তু অফিসে এসে আপনি যা খুশি তা করতে পারবেন না। আফটার অল আপনার পজিশন অনেক লো। এত বড় অপমান! মেহনুর রেগে মেগে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মিস্টার আদ্রিয়ান, আপনি একটু বাড়াবাড়ি করছেন, হাত ছাড়ুন বলছি। এক প্রকার জোরাজোরি করছিল মেহনুর, কিন্তু আদ্রিয়ান তার হাত ছাড়ার বদলে আরো শক্ত করে চেপে ধরে, যার কারণে মেহনুর ব্যথাও পাচ্ছিল। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি মিস্টার আদ্রিয়ান। মেহনুরের চিৎকার শুনে আদ্রিয়ানের ভেতরে কোনো হেলদোল হলো না। আচমকা মেহনুরকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি না ছাড়ি মারবেন আমায়? মেহনুর কোনো কথা বলতে পারছিল না। শব্দগুলো যেন এলোমেলো হয়ে গলায় আটকে গেছে তার। আদ্রিয়ান মেহনুরের কানের কাছে মুখ নিয়ে বলল, মিস মেহিনুর, অফিস লাইফ আর প্রাইভেট লাইফ আলাদা রাখার চেষ্টা করবেন। এভাবে অফিসে এসে ভায়োলেন্স করলে কি ভালো হবে? আপনিই বলুন, তাই কাজে মন দিন। বলে আদ্রিয়ান মেহনুরকে ছেড়ে দিয়ে আরেক মুহূর্ত দেরি না করে শব্দ করে হেঁটে সেখান থেকে চলে যায়। মেহনুর স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অতঃপর রেগে মেগে বলে, বজ্জাত স্টুপিড শয়তান, এভাবে আমাকে অপমান করে গেল। শয়তানের মাস্তো তো ভাই একটা। শনিবার বিকেলবেলাতে মেহনুর তার ভাই বোনদের নিয়ে বের হয়। সে আগের দিন একটু ঘুমাতে পারেনি। আদ্রিয়ানের কথা মতো লেটারগুলো লিখেছে, আবার অর্ধেক পটেনশিয়াল ক্লায়েন্টদের লিস্টও বানিয়েছে। এত কিছু করার পর মেহনুর ভীষণ টায়ার্ড। এখন তাও মাহিরকে নিয়ে বেরোতেই হতো, কারণ এই একটা দিনই সে সময় পায় বাচ্চাদের নিয়ে বের হওয়ার জন্য। বাচ্চারা খেলতে খেলতে মারামারি লেগে যায়। মাহির চিৎকার দিয়ে বলে, আপু, মাহি আমাকে মারছে। মেহনুর বেঞ্চের উপর হেলান দিয়ে বলে, মাহির ভাইয়াকে মেরো না, আর বেশি দুষ্টুমি করো না, আমি রেগে গেলে কিন্তু তোমাদের বকা দিব। বাচ্চারা কি আর মেহনুরের কথা শুনে? তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছিল। হঠাৎ বাচ্চাদের আওয়াজ আর শুনতে না পেয়ে মাথা তুলে তাকাতেই সে হকচকিয়ে যায়। একটা লোক তার ভাই বোনদের সাথে কি যেন কথা বলছে। পিছন থেকে মেহনুর ভালো করে চেহারা দেখতে পাচ্ছিল না।
কিন্তু যখনই সে লোকটার চেহারা দেখতে পায় তার চক্ষু চড়ক গাছ। এটা তো সেই বজ্জারটাই। মেহনুর রাগান্বিত এবং দ্রুত পায়ে তিনজনের দিকে এগিয়ে যায়। এই, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আদ্রিয়ান ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। ও, আমাদের আবার দেখা হয়ে গেল মিস মেহনুর। দেখা মাই ফুট। আপনি ওদের সাথে কোনো কারণ ছাড়াই কথা বলছেন কার অনুমতি নিয়ে? হ্যাঁ, ওরা দেখতে খুব কিউট আর ভদ্র। মেহনুর আদ্রিয়ানের হাত ধরে ব্রুকুচকে কিছু বলতে নিলে মাহি বলে ওঠে, আপু, ফ্রেন্ডের সাথে তো আমাদের ভালো আচরণ করা উচিত। আরেক পাশ দিয়ে মাহির বলল, ঠিক, আমরাই তো আগে ওনার সাথে কথা বলছি। দুজনের কথায় মুচকি হাসে আদ্রিয়ান। আইসক্রিম খাবে বাচ্চারা? ব্যাস, আদ্রিয়ান তাদের কথা মতো বাচ্চাদের আইসক্রিম কিনে দেয়। মেহনুর রাগে ফুঁসছিল, কিন্তু মুখের ওপর একটি নকল হাসি টেনে এনে তার দুই ভাই বোনকে বলল, মাহির, তোমার আপুর এই ভাইয়াটার সাথে কিছু কথা ছিল। তোমরা আইসক্রিম খাও, কোথাও যাবে না কিন্তু। মেহনুর আদ্রিয়ানকে এক প্রকার টেনে হেসড়ে আড়ালে নিয়ে যায়। আজিয়ান, না মিস্টার আজিয়ান। মেহনুর আদ্রিয়ানকে আবারও তার পিছনের দেয়ালটার সাথে চেপে ধরে বলে, আমি চাই অফিসের বাইরে আমাদের দেখা হলেও আপনি যাতে আমাকে ইগনোর করেন, আন্ডারস্ট্যান্ড? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে মেহনুরের চোখে চোখ রেখে বলে, মানুষকে ঠেলে দেয়ালের সাথে লাগিয়ে কথা বলা মনে হয় আপনার অভ্যাস। আর মানুষের কথায় পাত্তা না দেয়া কি আপনার অভ্যাস? মেহনুর থামে, কিন্তু আদ্রিয়ানকে ছাড়ে না। আপনার যেখানে যাওয়ার প্রয়োজন আপনি সেখানে যান, খবরদার আপনি আমার দিকে তাকাবেন না। এমন একটা ভান করবেন যেন আমাকে চেনেন না। বলতে বলতে মেহনুর ঠেলে আদ্রিয়ানকে সরাতে চায়। ও আমার মাত্র মনে পড়ল। কিছু মনে করার দরকার নেই, জাস্ট চলে যান এখান থেকে। মেহনুর আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল। মেহনুর প্রাণপণ যুদ্ধ করছিল আদ্রিয়ানকে তার জায়গা থেকে সরানোর, কিন্তু আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। আদ্রিয়ান বলতে থাকে, আমি পার্সোনালি ডিপার্টমেন্টের হেডকে বলেছি লেটার লেখার কাজটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, তাই আমরা বাদ দিয়ে দিয়েছি আইডিয়াটা। কথাটা শুনে মেহনুরের উপর যেন পরপর কয়েকটা বাজ পড়ল। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আদ্রিয়ানের ওপর। আদ্রিয়ান মেহনুরের রাগের তোয়াক্কা না করে বলে, আপনি লেটার লেখা শুরু করেননি তো? আমি আপনাকে আগেই বলতাম, কিন্তু আসলে আমি ভুলে গেছি। তাহলে আমি এখন যাই, অফিসে গেলে দেখা হবে। আদ্রিয়ান কিছু তো যাওয়ার পরেই মেহনুর চিৎকার করে আদ্রিয়ানকে ডাকে, মিস্টার আজিয়ান, আমাকে এভাবে গাধার মতো খাটাচ্ছেন। আমি একদিন না একদিন প্রতিশোধ নিব, দেখে নিয়েন। মেহনুরের কথায় আদ্রিয়ান পেছনে ফিরে তাকায়। তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি দেখা যায়। আদ্রিয়ান বলে, ঠিক আছে। লজ্জায় বিরক্তিতে মেহনুরের গাল দুটো লাল হয়ে যায়। মেহনুর চিল্লিয়ে বলে, হাসছেন কেন? হ্যাঁ, বিরক্তিকর। অফিস আসার পর লিফটে উঠে মেহনুর ফোন বের করে ইন্টারনেটে সার্চ করে। হাউ টু কিল ইওর বস। কেন? মেহনুরের পাশে তাকাতেই দেখতে পায় যে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহনুর সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। একটু পর পুরো এলিভেটর জুড়ে মানুষ ভর্তি হতেই না চাইতেও আদ্রিয়ানের গায়ের সাথে লেগে দাঁড়িয়ে যেতে হয় মেহনুরকে। মেহনুরের রাগ আকাশচুম্বী হয়। লিফট থেমে যাওয়ার পর সবাই যখন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, মেহনুরও বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ পাম মুচড়ে পড়ে যেতে নিচ্ছিল মেহনুর। এমন সময় আদ্রিয়ান এসে তার কোমর ধরে ফেলে। দুজনেই একটি ঘোরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ তারা এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মেহনুর ঘোর থেকে বেরিয়ে দেখতে পায় আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে। আদ্রিয়ানের মুখের দিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে মেহনুর বলে, সব সময় হাসতে থাকে, বজ্জাত একটা। এভাবে আরো কিছুদিন কেটে যায়। মেহনুর যতই আদ্রিয়ানকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, ততই আদ্রিয়ানের সাথে দেখা হয়ে যাচ্ছিল তার। আজকে মেহনুর কিছুটা স্বস্তি পায়, কারণ আজ তাকে অফিসের বাইরে কাজ করতে হবে। সো আদ্রিয়ানের সামনে পড়ার কোনো চান্সই নেই। মেহনুর বের হয়ে ক্যাটালগুলো ডেলিভারি করতে। কোম্পানিগুলোতে গিয়ে ক্যাটালগ ডেলিভার করার কাজটি মোটেও ইজি না। মেহনুর টায়ার্ড হয়ে একটি ক্লায়েন্টের কোম্পানির ওয়াশরুমে আসে। এখন আমি বাসায় যেতে পারলেই বাঁচি, খুব ক্লান্ত লাগছে। মেহনুর মনে মনে বলে। ফ্রেশ হওয়ার সময় মেহনুর শুনতে পায় দুজন এমপ্লয়ি ওয়াশরুমে প্রবেশ করছে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। মেহনুর চুপ হয়ে থাকে। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, আজকে কোম্পানির নাম মেনশন করলাম না, কোম্পানির একটা সেলস ওমেন এসেছে, দেখেছো? হ্যাঁ শুনেছি। ওই কোম্পানির মতো এত বড় একটা কোম্পানি এমনটা কেন করবে? বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা? আমার মনে হয় বসেরা শুধু শুধু এমপ্লয়ীদের খাটাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য না, বরং একটা সিম্পল ক্যাটালগ ডেলিভারি করার জন্য।
একটা এমপ্লয়িকে পাঠালো। মেহনুর যেহেতু ওয়াশরুমের ভিতরে ছিল, তাই তারা কেউই জানতো না যে মেহনুর ওখানে উপস্থিত ছিল আর তাদের সব কথাই শুনছেন। এমনিতেই মুড খারাপ ছিল মেহনুরের, তার উপর এরা আবার তাকে সিম্প্যাথি দেখাচ্ছে। এতে করে মেহনুরের আরো বেশি খারাপ লাগতে শুরু করে। মেহনুর চুপচাপ সবকিছু শুনে। আবার প্রথমজন বলল, কেমন করে রিকোয়েস্ট করছিল ক্যাটালগটা ভালো করে দেখতে। মেয়েটা অনেক ভদ্র আর এনার্জেটিক ছিল, কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে। জবটা পাওয়ার জন্য মনে হয় মেয়েটি ভীষণ কষ্ট করেছে আর এখনও করে যাচ্ছে। ওকে প্র্যাকটিক্যালি একটা ডেলিভারি গার্ল বানিয়ে দিল। এইসব বলতে বলতে দুজনে চলে গেল। মেহিনুর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা অফিসে চলে আসে। মেহনুরের অশান্তি লাগতে শুরু করে তো তখন, যখন সে দেখতে পায় যে ম্যানেজার সাহেব অফিসে নেই। ম্যানেজার সাহেব মেহনুরকে অফিসে এসে কাজের প্রোগ্রেসের রিপোর্টটা তাকে দিতে বলেছে। এখন সে নিজেই উধাও। মেহনুর ভীষণ টায়ার্ড আর বিধ্বস্ত ছিল ফিজিক্যালি এবং মেন্টালিও। মেহনুরের ভীষণ খারাপ লাগছে। ওয়াশরুমে এমপ্লয়িগুলো তাকে নিয়ে গসিপ করা না শুনলে হয়তো এতটা খারাপ লাগতো না। মেহনুর একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ আগমন ঘটে আদ্রিয়ানের। মিস মেহনুর, আপনি এত লেটে অফিসে কি করছেন? মেহনুর আদ্রিয়ানের কথায় কান না দিয়ে মনে মনে আওড়ালো, আমি ভীষণ টায়ার্ড। এই হ্যারাসমেন্ট সিম্প্যাথি আমার আর সহ্য হচ্ছে না। আদ্রিয়ান মেহনুরের চেহারার দিকে ভালোভাবে তাকাতেই সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপর মেয়েটা অনেক ক্লান্ত হয়, বিধ্বস্ত দেখাচ্ছে। আদ্রিয়ান একটা ঢোক গিলে মেহনুরকে কিছু একটা বলবে। এমন সময় মেহনুর তার পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, আমার কথা বলার মুড নেই। মেহনুর, আদ্রিয়ান হাতের কবজি মুষ্টিবদ্ধ করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেহনুর তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আবারও হাঁটতে থাকে। বললাম না আমার কথা বলার মুড নেই। মেহনুর কথাটা বলে বেরিয়ে যাচ্ছিল আর আদ্রিয়ান তার পিছনে যেতে যেতে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি আপনার সাথে কথা বলতে চাই না, জাস্ট লিভ মি অ্যালোন। মেহনুর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তার পদক্ষেপ এলোমেলো। আদ্রিয়ান পিছনে যেতে যেতে জিজ্ঞেস করে, বাইরে কি কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে আপনাকে? মেহনুর উত্তর দেয় না। মনে হচ্ছিল সে আদ্রিয়ানের থেকে পালানোর চেষ্টা করছে। মিস মেহনুর, মেহনুর। ডাকতে ডাকতে আদ্রিয়ান আবারও মেহনুরের হাত ধরে নেয়। অবশেষে মেহনুর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ানের হৃদয় কেঁপে ওঠে। অবাক হয়ে কান্নারত রমণীটির দিকে তাকিয়ে থাকে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। স্বাদ মিটেছে মানুষকে মনের মতো খাটিয়ে? খুশি হয়েছেন আমাকে এভাবে বোকার মতো সাফার করতে দেখে? সব সময় একটা না একটা ভুল বের করেন আমাকে শাস্তি দেবার জন্য। আদ্রিয়ান বিস্ময়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেহনুর ঠোঁট কামড়ে ফুফিয়ে কেঁদে ওঠে। মেহনুরকে কাঁদতে দেখে আদ্রিয়ান মেহনুরকে জড়িয়ে ধরেন। ছাড়ুন আমাকে, আপনার চেহারাও দেখতে চাই না আমি। মেহনুরের কান্নার বেগ বেড়ে যায় অনেকক্ষণ। আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মেহনুর। কিছুক্ষণ পর নিজের অবস্থা বুঝতে পেরে আদ্রিয়ানের বুকে জোরে জোরে কিলখুশি দিতে থাকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান ছেড়ে দিলে মেহনুর সেখান থেকে দৌড়ে চলে যায়। আদ্রিয়ান স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আদ্রিয়ান মনে মনে আওড়ালো, সো তুমি আর দেখতে চাও না আমাকে? এসবের পর থেকে মেহিনুর এক প্রকার আদ্রিয়ানকে অ্যাভয়েড করত। টিমের বস হতে প্রয়োজন হলে আদ্রিয়ানের সাথে কথা বলতো সে। আদ্রিয়ান বুঝতে পারে সবার সাথে মেয়েটি হাসি খুশি থাকে, ঠিকমতো কথা বললেও তার সাথেই যত রাগ। কখনো কখনো তাদের দৃষ্টি মিলে গেলে মেহনুর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিত। আদ্রিয়ান মনে মনে বলে, আমি জানতাম এমন কিছুই হবে। এত কিছুর পরেও শেষ পর্যন্ত আমাকে হেট করতে শুরু করবে। কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? মেহনুর তো কখনো আমাকে ভালোই বাসেনি, তাহলে আমার এত খারাপ লাগার কারণ কি? ওর চোখের পানি কেন আমার সহ্য হয় না? অফিসের সবাই ম্যানেজারের কথা অনুযায়ী শনিবারে কাজ শেষে ডিনার করতে একটি রেস্টুরেন্টে আসে। আদ্রিয়ান সবার শেষে এসেছিল, তাই তার বসার জন্য সিট পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, সবাই নিজ নিজ সিটে বসে কথা বলছিল। আদ্রিয়ান এদিক সেদিক তাকায় বসার জন্য। তখনই তার চোখ পড়ে খালি চেয়ারের উপর, যেটা ছিল মেহনুরের পাশে। মেহনুর উদাস হয়ে জানালার পাশে একা একা বসছিল। আদ্রিয়ান গলা খাকারি দিয়ে বলে, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? মেহনুর নিশ্চুপ থাকে, যেটা দেখে আদ্রিয়ান কোনো প্রশ্ন না করে বসে পড়ে মেহনুরের পাশের চেয়ারে। দুজনের চোখাচোখি খানিকের জন্য হয়। মেহনুরের ভ্রু কুঁচকানো আর আদ্রিয়ানের মুখ ছিল ভার। সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত, মেহনুর আর আদ্রিয়ান ছিল একদম নীরব। মেহনুর মনে মনে ভাবে, ওকে আমার পাশেই কেন বসতে হবে? কি একটা বাজে অবস্থা। ওই দিনের পর থেকে এমনিতেই আমার কাছে ব্যাপারটা খুব আনকমফোর্টেবল লাগছিল। আমি কান্না করছিলাম কেন? আর ওনাকেই কেন আমাকে জড়িয়ে ধরতে হবে?
আমার ওনাকে রাগ দেখিয়ে সরিয়ে দেওয়া উচিত ছিল। তা না করে আমি তার বুকে মাথা রেখে কান্না করলাম কেন? আচ্ছা, ও কি ভাবছে? আমার কিছু হলে ওর কি আসে যায়? এসব ভাবা বন্ধ কর মেহিনুর, যত ভাববি ততই খারাপ লাগবে। মেহনুর, তুমি এখানে? হঠাৎ ভিড়ের মাঝে একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনে মেহিনুর ঘাড় ঘুরিয়ে তাকায়। মাইশা। মেহিনুর এক প্রকার দৌড়ে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো মেহনুর। মেয়ে দুটো যখন নিজেদের মধ্যে কথা বলছিল, আদ্রিয়ান উদাস মনে তাদের দেখছিল। চেয়ারে বসার পরেও মেহিনুর মাইশার হাত এমনভাবে ধরে রেখেছিল যেন সে কিছুতেই যেতে দিতে চায় না মাইশাকে। মাইশা এবার বিরক্ত হয়ে বলল, যদি তোমার একই কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দিতে পারো, তাও ছাড়ো আমাকে। পাশ থেকে তুলি বলে, বসের সাথে বসতে কি তোমার বেশি আনকমফোর্টেবল লাগছিল? আসলে উনি তোমাকে অনেক বেশি প্যারা দেয়, ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা মেহনুর, বাই এনি চান্স তোমরা কি আগের জন্মে শত্রু ছিলে নাকি? মেহিনুর মাইশাকে ছেড়ে দিয়ে বলল, আরে না, হয়তো অফিসে আমার কাজ ওনার সবার থেকে বেশি ভালো লাগে, এর থেকে বেশি কিছু না। যাই হোক, বাদ দাও, আমরা এনজয় করি। মেহিনুর সে রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে, যার ফলাফলস্বরূপ সে চোখ মেলেও তাকাতে পারছিল না। মেহিনুর দৃষ্টি ঝাপসা, মাথা ভন ভন করে ঘুরছে। মেহিনুর মনে মনে বলল, একটা জিনিস ইদানিং আমাকে খুব বিরক্ত করে, সেটা হলো ওই বজ্জাতটা আমাকে আগের কাহিনী নিয়ে রাগ দেখাচ্ছে, আর আমাকে খোলাসা করে বলছেও না যে উনি আমাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন। মাঝে মাঝে মনে হয় উনি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাকে বিরক্ত করে, রাগায়, আমাকে দিয়ে কত কাজ করায়। এগুলো দেখলে মনে হয় উনি আমাকে একটুও পছন্দ করে না। মেহিনুর ঘাড় ঘুরে দৃষ্টি স্থাপন করে আদ্রিয়ানের দিকে। আমি ওনার কাছে কিছুই না, কিন্তু আমার সমস্ত রাগ ওর উপর ঝাড়ার পরেও উনি কেন আমার সাথে এমন বিহেভ করছে, আর আমিও বোকার মতো ওনাকে অ্যাটেনশন দিয়ে যাচ্ছি। মেহিনুর চোখ খুলে নিজেকে শূন্য আবিষ্কার করে। হ্যাঁ, ওর কাছে এমনটাই মনে হচ্ছিল। আমি কোথায়? বহু কষ্টে নিজের মাথা তুলে ঝাপসা দৃষ্টি দিয়ে মেহিনুর উপরে তাকায়। মেহিনুরের মাথায় যেন কেউ এক মন চালের বস্তা তুলে দিয়েছে। এত কষ্ট হচ্ছিল তার, কারো ঝাপসা চেহারা দেখতে পারছে সে, কিন্তু কে এই লোক? এই মুহূর্তে মেহিনুরের মাথায় একটা কথাই আসে, আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? না, আমাকে কিডন্যাপ করলে আমার ভাই বোনদের কি হবে? আচমকা মেহিনুর নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মানুষটিকে ঘুষি মারতে থাকে, আর হাত পা নাড়তে নাড়তে একই ভঙ্গিমায় গলা উঁচু করে বলে, এই বেটা, ছাড় আমাকে, আমি বাড়ি যাব, ছাড় আমাকে। মিস মেহিনুর, থামুন। ছাড় বলছি, পুলিশ! ছাড়ছি। এই লোকটি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প হেল্প! মিস মেহিনুর, আপনি জানেন এখন কয়টা বাজে? কোনোভাবে আদ্রিয়ান মেহিনুরকে বেডে এনে নিয়ে এসে শুয়ে দেয়। মেহিনুরকে নিয়ে আসার দায়িত্ব আদ্রিয়ানের উপরেই পড়েছে, যেহেতু তার গাড়ি আছে। আদ্রিয়ান মেহিনুরকে দুটো চেপে ধরে তাকে স্থির রাখার জন্য। মিস মেহিনুর, আপনি আসলেই অনেক স্ট্রেঞ্জ। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেহিনুর শান্ত হয়ে যায়, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে, আদ্রিয়ান? আদ্রিয়ান বাঁকা হাসে। আমি ভেবেছি আপনি টোটালি ড্রাঙ্ক, কিন্তু এখন দেখি আপনি আমাকে চিনতে পারছেন। মেহিনুর এক মুহূর্ত সময় নষ্ট না করে আদ্রিয়ানকে কিক মারতে থাকে ইচ্ছামতো। এলোপাথারি কিক মারার পর আদ্রিয়ান যখন তার হাত ছেড়ে দেয়, তখন মেহিনুর ঘুষি মারা শুরু করে দেয়। বজ্জাত কোথাকার, আপনি এখানে কেন? এটা তো আমার বাড়ি, আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাব? মারতে মারতে এক পর্যায়ে আদ্রিয়ানের গায়ের উপর উঠে আর আদ্রিয়ানের গলা চেপে ধরে বলে, শয়তান লোক, স্কুলে আমি তোকে রিজেক্ট করে দিয়েছিলাম, তাই বলে তুই আমার থেকে এভাবে প্রতিশোধ নিচ্ছিস? এখনো আমি যেখানেই যাই তুই আমাকে ফলো করিস কেন? মেহিনুর, আমি আগেও বলেছি এটা আমার বাসা। এখন তুই আমার থেকে কি চাস? তবে কেন বিরক্ত করছিস আমাকে? আদ্রিয়ান কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে শুরু করতেই যাচ্ছিল, আমি আপনাকে। এমন সময় মেহিনুর আদ্রিয়ানের ঘাড়ের উপর মাথা রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমার মাথা ঘুরছে। আদ্রিয়ান চুপ করে অনুভব করে মেহিনুরের নরম উষ্ণ শরীর তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে মেহিনুর। মেহিনুরের গরম নিঃশ্বাস আদ্রিয়ানের গলায় আছড়ে পড়ছে। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেহিনুরের চুলে হাত বোলায়। আজকে রাতটা এখানেই থাকো, ওঠার মতো অবস্থায় নেই তুমি। আমাকে স্পর্শ করবে না, তোমার প্রত্যেকটা জিনিস আমার বিরক্ত লাগে। কিন্তু এখন যে আমার উপর শুয়ে আছো তুমি। আমি কখন? মেহিনুর মাথা তুলে তাকায়। আদ্রিয়ান চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে,
আমার উপর রাগ কালকেও দেখাতে পারবে, এখন আপাতত ঠিক হও। আদ্রিয়ান অতি যত্নে মেহনুরকে নিজের উপর শুইয়ে দিয়ে পিঠে হাত বুলাতে থাকে। এরপর আদ্রিয়ান নিজেও জানে না কখন সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা যখন মেহনুরের ঘুম ভাঙে, তার মাথায় যেন কেউ একজন হাতুড়ি পেটাচ্ছিল। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল তার মাথা। কোনো রকমের চোখ জোড়া খুলে পাশে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়। ঘুমন্ত আদ্রিয়ান শুয়ে আছে তার পাশে। আ মেহিনুর একটা চিৎকার দিয়ে খাট থেকে লাফিয়ে নেমে পড়ে। আদ্রিয়ান ধরপড়ে উঠে পড়ে তার এমন চিৎকার শুনে। আদ্রিয়ানের অশান্ত দৃষ্টি নিমিষেই শান্ত নদীর মতো হয়ে যায় মেহিনুরকে দেখে। গুড মর্নিং মিস মেহের। আদ্রিয়ান কথা বলা শেষ করার আগেই মেহিনুর একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারে সোজা আদ্রিয়ানের মুখের ওপর। যতক্ষণ কনফিউজড হয়ে আদ্রিয়ান নিজের মুখ থেকে বালিশটা সরায়, ততক্ষণে মেহিনুর রুম থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আদ্রিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসার পরপরই গতরাতের ঘটনা একটার পর একটা ঘটনা মেহিনুরের চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে কখনো কল্পনাও করেনি যে সে আদ্রিয়ানের সাথে এইভাবে একই বিছানায় ঘুমাবে। মেহিনুর মনে মনে আওড়ালো, মেহনুর, এটা তুই কি করলি? একটার পর একটা আকাম করেই যাচ্ছিস, লজ্জা হওয়া উচিত তোর। মেহনুরের ইচ্ছে করছিল নিজেকে মাটির সাথে নিচে পুঁতে ফেলতে। কিছুতেই শান্ত হতে পারছে না সে। সেদিন বাসায় ফিরে আসার পর মেহনুর মনে মনে প্রে করেছিল যাতে অফিসে আগুন লেগে যায়, তাকে আর অফিসে গিয়ে আদ্রিয়ানের মুখোমুখি হতে না হয়। কিন্তু আল্লাহ মনে হয় তার কথার পাত্তাই ছিল না। অফিসে প্রবেশ করার পরপরই মাইশা মেহনুরের ঘাট ধরে তাকে চমকে দেয়। মাইশা তার খবরাখবর নিতে ব্যস্ত ছিল। যেহেতু আগের দিন রাতে মেহনুর ড্রিঙ্কস করে অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের কথার মাঝেই আচমকা আদ্রিয়ান এসে বলল, মিস মেহেনুর, আপনার সাথে আমার কথা আছে, আমার সাথে আসুন। মেহনুর হকচকিয়ে তার দিকে তাকায়। আদ্রিয়ানকে দেখে তার বুকের ভিতর থেকে হৃদস্পন্দন বেরিয়ে আসার উপক্রম। মাইশার হাসি উধাও হয়ে যায়। মেহনুরকে ছেড়ে দিয়ে মাইশা নিজের কাজে মনোযোগ দেয়। মেহনুর কোনো উপায় না পেয়ে আদ্রিয়ানের পিছু পিছু যায়। তার কেবিনে যাওয়ার সময় নিজেকে ধাতস্থ করে নিল সে। মেহনুর আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো, তো কি বলতে চান আপনি? আদ্রিয়ান তার ডেস্ক থেকে একটা পার্স নিয়ে মেহনুরের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার পার্সটা আমার বাসায় ফেলে এসেছিলেন কালকে। মেহনুর নিজের পার্স দেখে সেটা আদ্রিয়ানের হাত থেকে দ্রুত গতিতে কেড়ে নেয়। ও থ্যাংক ইউ, এটার জন্যই কি ডেকেছিলেন? তাহলে আমি এখন যাই। বলেই মেহনুর কেবিন থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল। আদ্রিয়ানের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছিল না মেহনুরের। কথা কি বলবে? আই এম সরি। মেহনুর সচকিত হয়। মাথা ঘুরিয়ে আবার আদ্রিয়ানের দিকে দৃষ্টিপাত করে বলে, কেন? অনেক কিছুর জন্যই আমার আপনার সাথে এমন বিহেভ করা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি ফর ট্রিট লাইক দ্যাট। মেহনুর তার হাত দুটো ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বলে, দরকার নেই। আপনার সরি আপনি আপনার কাছেই রাখুন। আসলে এই সরি বলে কিছুই ঠিক করা যাবে না, যা হবার হয়ে গেছে। আদ্রিয়ানকে দেখে মনে হচ্ছিল সে এমন কথা আশা করেনি। তাকে দেখেই বেশ আহত মনে হচ্ছিল। আদ্রিয়ান কিছু বলতেই চাচ্ছিল, তার আগে মেহনুর বলে, আর আগে আপনি আমাকে পছন্দ করতেন কি করতেন না, আই ডোন্ট কেয়ার এনিমোর, আমি জানতেও চাই না। আমি আমি জাস্ট ক্ষমা চাইতে চাইছিলাম বিকজ আই ফিল ব্যাড ফর ইট। মানলাম আপনি সরি ফিল করছেন, আপনি ওই কারণেই সরি বলছেন। ধরেন আমি অ্যাকসেপ্ট করলাম আপনার সরি। এখন আপনি কি চান আমার থেকে? আদ্রিয়ান তড়িঘড়ি করে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। মেহনুর ভাবতেও পারেনি আদ্রিয়ান এমন কিছু বলবে। সে থামে, তারপর ধীরে বলে, আমি যেটা বলবো সেটাই করবেন? তাহলে আমি চাই আপনি যেন আমার সামনে আর না আসেন। অফিস বাদে আপনি অন্য কোথাও আমাকে দেখলে অ্যাভয়েড করে যাবেন। আর হ্যাঁ, এখন আপাতত আপনাকে আমার এই কথা মেনে নিতে হবে। আদ্রিয়ান নিশ্চুপ হয়ে যায়। তার মুখে ভার দেখেই বোঝা যাচ্ছে মেহনুরের সিদ্ধান্তে সে মোটেও খুশি না। তারপর আদ্রিয়ান বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। মেহনুর আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে আসে। যদিও তার খারাপ লাগছিল আদ্রিয়ানের সাথে এমন ভাবে কথা বলার জন্য, কিন্তু তাদের মধ্যে কিছুটা দূরত্ব রাখাটা আবশ্যক ছিল। মেহনুর নিজের ডেস্কে গিয়ে বসার পর তার কাছে আরিফ আসে, যে কিনা তার সিনিয়র। সে এসে মেহনুরের হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলে, যে ফাইলটা আমি একটু আগে মিটিং থেকে অর্গানাইজ করেছি, ম্যানেজার বলেছে ওই ফাইলটা আমাকে দিতে। এখন থেকে তোমাকে কিছু এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে। এরপর আরিফ ফোনেই নিজের ডেস্কে চলে যায়। মাথা থেকে আদ্রিয়ানের স্বভাবনা ফেলে কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মেহনুর। আরিফকে ডেকে জিজ্ঞেস করেন, মিস্টার আরিফ, আমার কি এই ফাইলে আর কিছু চেক করা লাগবে, নাকি শুধু রিপোর্ট লিখবো? আরিফকে দেখে ব্যস্ত মনে হয়েছিল। সে কাজ করতে করতে উত্তর দেয়, যেমনটা বলেছি তেমনটাই করুন, বাড়তি কিছুই করা লাগবে না। আরিফের কথায় মাথা নাড়িয়ে কাজে মনোযোগ দেয়।
এর পরের দিন মেহনুর আর লিজা একটা ক্যাফেতে গিয়েছিল সময় কাটাতে। অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে মেহনুর আদ্রিয়ানকে দেখতে পায়, যে কিনা একটি মেয়ে ক্লায়েন্টের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। মেহনুর আদ্রিয়ানকে মেয়ে ক্লায়েন্টের সাথে হেসে হেসে কথা বলতে দেখে কিছুটা রেগে যায়। তাদের চোখাচোখি হয়, কিন্তু মেহনুর মুখ ফিরিয়ে না। একটু পর আদ্রিয়ান বেরিয়ে গেলে মেহনুর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন অফিসে মেহনুর যখন নিজের ডেস্কে বসে কাজ করছিল, তখন অফিসের ম্যানেজার হুট করে এসে তার ডেস্কের উপর একটা ফাইল ছুঁড়ে মারে। মেহনুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে একবার ফাইলটির দিকে তাকিয়ে তারপর ম্যানেজারের রাগান্বিত চেহারার দিকে তাকায়। হোয়াট দ্য হেল ইজ দিস? হ্যাঁ, সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম তোমায়, সেটাও ঠিক মতন করতে পারোনি। মেহনুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার। দেখো কিভাবে ইউনিট প্রাইসগুলো মিক্স করে ফেলেছো তুমি, ইডিয়েট একটা। আমি ইউনিট প্রাইসগুলো বদলে ফেলেছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কোনো ভুল ছাড়াই কাজটা পাঠিয়েছিলাম। মেহনুর ফাইলটার দিকে তাকিয়ে মনে মনে বলল। ম্যানেজার এত পরিমাণে রেগেছিলেন যে তিনি মেহনুরকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। দিলেও হয়তো তিনি বিশ্বাস করতেন না। আমাদের আগের ক্লায়েন্টগুলো কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিতে চাইছে, কারণ নতুন ক্লায়েন্টদের মতন আমরা তাদের থেকে বেশি প্রাইস রাখছি। এই কাজটা তো একটা বাচ্চাও অনায়াসে করে ফেলতো, আর এমন একটা কাজে তুমি ভুল করে বসেছ। এই অ্যাকাউন্টটির দায়িত্বে কে ছিল, আরিফ? হ্যাঁ স্যার, আমিই ছিলাম। আরিফ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এক্সপ্লেন মি হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। আরিফ তটস্থ হয়ে বলল, আমি ওকে কারেক্ট ফাইলটিই দিয়েছি স্যার। ওর কাজ ছিল শুধু ক্যালকুলেশন করে ক্লায়েন্টদের পাঠানো। আরিফ সব দোষ মেহনুরের ঘাড়ে চাপিয়ে দেয়, কিন্তু মেহনুর ভাবছিল হয়তো এটা তারই দোষ। সে মাথা নত করে বলে, সরি স্যার। তোমার সরি দিয়ে এখন কি হবে? এতদিন এখানে কাজ করে কি শিখেছো তুমি? যে টাকা তুমি স্যালারিতে পাচ্ছ সে টাকা তোমাকে কি বসে বসে ভুল করার জন্য দেওয়া হয়েছে? এখন এটা দায়ভার কাকে নিতে হবে জানো? আমাকে, স্টুপিড একটা। মেহনুর ম্যানেজার বকেই চলেছিল। এমন সময় আদ্রিয়ানের আগমন ঘটে সেখানে। আদ্রিয়ান মেহনুরের ফ্যাকাশে চেহারার দিকে একবার তাকায়। মেহনুরের কি হয়েছে আদ্রিয়ান বুঝতে পারে না। মিস্টার আদ্রিয়ান, ঠিক সময়ে এসেছেন আপনি। ম্যানেজার সাহেব আদ্রিয়ানকে সমস্যার সমাধান করতে বলে সেখান থেকে প্রস্থান করে। আদ্রিয়ান আরিফের থেকে জানতে চায় আসলে কি হয়েছে। আরিফ সব খুলে বলার পর আদ্রিয়ান বিষয়টা বুঝতে পেরে বলল, তার মানে আমাদের কোম্পানি থেকে ভুল ইউনিট প্রাইস গেছে ক্লায়েন্টের কাছে। আদ্রিয়ান পিছনে ফিরে দৃষ্টি বোলায় মেহনুরের দিকে, যে কিনা একটা কথাও বলেনি, চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আরিফ বলে, হ্যাঁ, এটাই হয়েছে। মেহনুর প্রথম কাজটা করেছে তো, তাই একটা ভুল করে ফেলেছে। কিন্তু মেহনুর তো সেদিন মিটিং অ্যাটেন্ড করেনি। অ্যাকাউন্টটা আপনার দায়িত্বে ছিল, রাইট? ইয়েস, আমি সব কিছুই ওর জন্য সেট করে দিয়েছিলাম। সব ডাটাগুলো অর্গানাইজ করে দিয়েছিলাম ওর জন্য, ইনকেস মেহরুন যেন কোনো ভুল না করে। আপনি সুপারভাইজার হওয়া সত্ত্বেও একটা ফাইনাল চেকও দিলেন না? এবার আরিফ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আসলে ও আমাকে জিজ্ঞেস না করেই প্রাইসগুলো পাঠিয়ে দিয়েছিল তো, তাই। মেহিনুর বিস্ময় নিয়ে তাকায় আরিফের দিকে, কারণ এই লোকটা যখন সে বিরক্ত হয়ে বলেছিল, সব কিছুর জন্য আমার সাহায্য নিতে হবে নাকি? নিজে কিছু করো, দেখছো না আমি বিজি। লোকটা এখন কিভাবে মিথ্যা বলছে। যাই হোক, মেহনুর তাও মেনে নিয়েছে, দোষটা তারই। সে অন্যদিকে তাকায়। আই থিঙ্ক ওর ফার্স্ট টাইম হওয়াতে ভুল করে ফেলেছে। নিউরা একটু একটু ভুল করেই, এটা অস্বাভাবিক কিছু না। মেহনুর হয়তো এক্সাইটেড ছিল। ও ভেবেছে হয়তো একা একা সব কিছু সামলে নিতে পারবে। এদিকে মেহনুরের হাত পা কাঁপাকাঁপি হয়ে গেছে এই ভেবে যে তাকে যদি ফায়ার করে দেওয়া হয় তাহলে সে কি করবে। আমাকে ওই দিনের মিটিংয়ের ইনফরমেশনগুলোর কপি দিন। জি, আমি ওকে দেওয়ার আগে সব লিখে রেখেছিলাম। তাইলে ওইটাই দিন। আরিফ তার হাতে থাকা ফাইলটা আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দেয়। ফাইল চেক করতে করতে আদ্রিয়ান আরিফকে বলল, এগুলোই দিয়েছিলেন ওকে, আর ওকে শিখিয়ে দেননি কিভাবে আগের রেকর্ডগুলো চেক করতে হবে? শিখিয়ে দিয়েছিলাম, ও নতুন এখানে জয়েন করার পর শিখিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় মেহরুন ভুলে গেছে। আরিফ যে মিথ্যা কথা বলছে এটা আদ্রিয়ান বেশ ভালো করেই বুঝতে পেরেছে। তবুও সে শান্ত মাথায় জিজ্ঞেস করলো, যখন ও এখানে প্রথম জয়েন হয়েছিল তখন আমার জানা মতে এটা ওর ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্টের
রেসপন্সিবিলিটি নেওয়া। এম আই রাইট? আদ্রিয়ান আরিফের কথায় কোনো ভ্রুক্ষেপ করেনি। সে নির্লিপ্ত চাহনি ফেলে আরিফের দিকে। আরিফ কি বলবে ভেবে পাচ্ছিল না। আদ্রিয়ান বাঁকা হেসে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। তারপর ফাইলটা তার ডেস্কের উপর রেখে চেয়ারে হেলান দিয়ে বলে, মিস্টার আরিফ, আপনি যা বলেছেন সব মিথ্যা। আরিফ আদ্রিয়ানের কথায় ভ্রুকুচকে বলে, সরি, হোয়াট ডু ইউ মিন? আপনি নিজের ভুল করে অন্যের ঘাড়ে চাপানোর প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছেন। স্বীকার করে নিচ্ছেন না কেন আপনি ওকে ভুল ফাইলটা দিয়েছেন? ইউনিট প্রাইসগুলো তো প্রথম থেকেই মিক্স করা ছিল, আর আপনি মিক্স করে ফেলেছেন। কিন্তু আপনি এমন একটা ভাব করছেন যেন আপনার কোনো দোষই নেই। আই এম শিওর আপনি সব জেনে বুঝেই এসব কিছু করছেন। আরিফ মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আপনি এতটাই বিজি ছিলেন যে আপনি কাজটা অর্গানাইজ করে আর দ্বিতীয়বার চেক করতে পারেননি। নাকি আপনি চাচ্ছিলেন মেহিনুরের ভুলের জন্য তাকে ক্রিটিসাইজ করি, যেই ভুল মেহিনুর করেনি? না, আপনি যা ভাবছেন। আরিফকে আর কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান বলল, আপনি যেতে পারেন মিস মেহিনুর। মেহিনুর অবাক হয়ে মাথা তুলে আদ্রিয়ানের পানে তাকায়। আদ্রিয়ান তার দিকে ম্লান হেসে বলল, আপনি কোনো দোষ করেননি, তাই চিন্তা করার কোনো কারণ নেই। মেহিনুর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওকে। মেহিনুর আদ্রিয়ানের কেবিন থেকে প্রস্থান করার পর আরিফকে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে। তাকে শাস্তিস্বরূপ কোম্পানির রুলস লিখতে বলে। আদ্রিয়ান নিজে অ্যাকাউন্টের দায়িত্ব নিয়ে নেয় এবং আরিফকে ভদ্রভাষায় ইনসাল্ট করে দেয় সে। ছাদের দরজা খুলে ছাদে প্রবেশ করার পরপরই আদ্রিয়ানের চোখে পড়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা রমণীটির উপর। তার খোলা চুলগুলো হালকা বাতাসে উঠছে। সারা অফিস খুঁজেও যখন আদ্রিয়ান মেহিনুরকে খুঁজে পাচ্ছিল না, তখন ছাদে খুঁজতে আসে সে, আর পেয়েও যায়। আদ্রিয়ান বুঝতে পারছে মেহিনুর এসব পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছে। আদ্রিয়ান পাশে গিয়ে নিঃশব্দে তার চোখের জল মুছে দেয়। মেহিনুর বাধা দেয় না, বরং আদ্রিয়ানের দিকে তাকিয়ে আরো ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান মেহিনুরকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না মেহিনুর, এখানে তোমার কোনো দোষ ছিল না। মেহিনুর ফুঁফিয়ে উঠে একটি ঢোক গিলে সে প্রশ্ন করে, আপনি শিওর আমার এখানে কোনো দোষ ছিল না? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মেহিনুরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু মেহিনুর মনে হয় তার কথায় বিশ্বাস করলো না। মেহিনুর ফুফাতে ফুফাতে বলল, আমি আমি অনেক পরিশ্রম করেছি এই কাজটির জন্য। সবসময় আমার সাথেই কেন এমন হয়? কি করব এখন আমি? আদ্রিয়ান মেহিনুরকে শান্ত করতে বলল, দোষটা মিস্টার আরিফের ছিল, মন খারাপ করো না প্লিজ। মেহিনুর কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে আর কাজ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। আদ্রিয়ান থমকে যায়। তার গলা যেন কাটা বিদ্ধ হয়েছে। মেহিনুরকে এমন পরিস্থিতিতে দেখে আদ্রিয়ান সহ্য করতে পারছে না। আমারই দোষ সব, ওকে সব থেকে বেশি প্রেশার তো আমিই দিয়েছিলাম। কথাটা ভেবেই নিজেকে ইচ্ছামতো গালি দিল আদ্রিয়ান। অতঃপর মেহিনুরের চিবুক ধরে তার তাকাতে বাধ্য করেন। মেহিনুর বিস্মিত হয়ে তাকায় তার দিকে। কান্না করো না মেহিনুর, তোমাকে কান্না করতে দেখলে আমার কাছে অদ্ভুত লাগে। মেহিনুর নাক টেনে বোকার মতো বলল, অদ্ভুত লাগে কেন? আমাকে কি কান্না করতে দেখলে ফানি লাগে নাকি? মেহিনুরের বোকা বোকা কথা শুনে আদ্রিয়ান মুচকি হেসে মেহিনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বিকজ আই লাভ ইউ। আদ্রিয়ানের কথা শুনে মেহিনুরের কান্না থেমে যায়। কান দুটো গরম হয়ে গেল, গাল দুটো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহিনুর আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে নিচে চলে যায়। মেহিনুর ওই দিন রাতে আর ঘুমাতে পারেনি। মেহিনুর মনে মনে বলল, ওর আবার কি হলো? মেহিনুর জানে না সে বেরিয়ে আসার পর কি হয়েছে, কিন্তু আদ্রিয়ানকে দেখে মনে হচ্ছিল যে সে সবকিছু ঠিক করে নিয়েছে। এরপর থেকে মেহিনুর আদ্রিয়ানকে এড়িয়ে চলতে থাকে, আদ্রিয়ানের সামনে যায় না। আদ্রিয়ান মেহিনুরের কাজের প্রেশার মিনিমাইজ করে ফেলে, বিভিন্নভাবে মেহিনুরের খেয়াল রাখে, যেটা সে আগেও করত। এর বাইরে তেমন কিছুই ঘটেনি, কিন্তু মেহিনুর নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না, শুধু আদ্রিয়ানের কথাই ভাবছিল। আমি ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তাকে একটাও ধন্যবাদও জানাতে পারলাম না। জানাবো কি করে? আমার তো এখনো ওই রাতের কথা মনে পড়লেই লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চায়। শনিবার আরিফের কথা মতো সবাই রেস্টুরেন্টে আসে ডিনার করার জন্য। মোটামুটি সব এমপ্লয়ি ইনক্লুডিং মেহিনুর কাজের প্রেশারে অনেক টায়ার্ড ছিল। বাড়ি যেতে পারলেই বাঁচে তারা। মেহিনুর আর মাইশা একটা টেবিলে বসে নিজেদের মধ্যে গল্প গুজব করছিল। হঠাৎ অর্ণবকে দেখে মেহিনুর হাত তুলে বলে, এখানে অর্ণব, এদিকে এসো। তার কথা শেষ করার আগেই কোথা থেকে যেন আদ্রিয়ান এসে বসে পড়ে তার পাশে। মেহিনুর স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে।
মেহনুরের পাশে থাকা আরেকটা এমপ্লয়ি এবং অর্ণব দুজনেই আদ্রিয়ানের ভয়ানক দৃষ্টি দেখে সেখান থেকে সরে যায়। এরই মাঝে আরিফ এবং ম্যানেজার এসে বসে তাদের সামনের চেয়ারে। মেহনুর চিন্তায় পড়ে যায় এই ভেবে যে আদ্রিয়ান এত চেয়ার থাকতেও কেন তার পাশে বসলো। মেহনুর প্রচুর নার্ভাস হয়ে যায় আদ্রিয়ানকে পাশে দেখে। আজকে মেহনুর নিজেকে প্রমিস করেছে আগের মারের মতো তাকে কিছুতেই ড্রাঙ্ক হওয়া চলবে না। মেহনুর আদ্রিয়ানের থেকে এড়িয়ে চলার জন্য মাইশার সাথে ফিসফিস করছিল। তখন আদ্রিয়ান আর আরিফ ব্যস্ত হয়ে পড়ে একে অপরকে ড্রিঙ্ক ঠেলে দিতে। ম্যানেজার আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছো কিছু? আদ্রিয়ান প্রত্যুত্তরে বলল, জি, আপাতত না। সময় তো পেরিয়ে যাচ্ছে, তোমার বয়সে আমাদের 2-3টা বাচ্চা ছিল। আদ্রিয়ান মেহনুরের হাত চেপে ধরে বলল, মেয়ে ঠিক করা আছে, মেয়ে রাজি হলেই বিয়ে করে ফেলবো। সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল। হঠাৎ আরিফ দাঁড়িয়ে সবার সামনে মেহনুরের কাছে ক্ষমা চায়। মেহনুর প্রথমে অবাক হয়, পরে নিজেকে সামনে মুচকি হাসি দিয়ে বলে, ইটস ওকে, সরি বলতে হবে না। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাসায় চলে যাচ্ছিল। এমন সময় অর্ণব এসে মেহনুরকে বলে, আসুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিই। মেহনুর কিছু বলার আগেই আদ্রিয়ান এসে বলে, নো, ইটস ওকে, উনি আমার সাথে বলার যাবেন। আদ্রিয়ানের কথা শুনে অর্ণব চলে যায়। অর্ণব চলে যাওয়ার পরে আদ্রিয়ান মেহনুরকে গাড়ির সাথে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আমার থেকে পালাচ্ছ কেন? আমার উত্তর কোথায়? মেহনুর আমতা আমতা বলে, কিসের উত্তর? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, ওই দিন রাতে আমি যা বলছিলাম তার উত্তর কি তুমি আমাকে ভালোবাসো কিনা? মেহনুর লজ্জায় লাল হয়ে বলল, বাসি তো। আদ্রিয়ান বুঝো না বোঝার ভান করে বলল, কি বাসেন? মেহনুর আমতা আমতা করে বলল, ভালোবাসি তো। তাহলে এভাবে পালিয়ে বেড়ান কেন? মেহনুর আদ্রিয়ানকে জড়িয়ে ধরে গুনগুন করে বলল, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আদ্রিয়ান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি মিস মেহনুর। মেহনুরও হালকা হেসে বলল, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। শত ঝড়ঝঞ্ঝা পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অতিক্রম করে শেষমেশ তারা একে অপরকে ফিরে পেল। দুজনের মুখেই ফুটে উঠল প্রাপ্তির হাসি। সমাপ্ত।